সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি স্টারলাইন রোডম্যাপ 10th পার্লামেন্ট অনুষ্ঠানে। সাথে আছে আমি মোস্তফা ফিরোজ। আজকের এই অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে 4 জন অতিথি উপস্থিত আছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি একে একে। আমার এই প্রান্তে আছেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তার পাশে আছেন ডক্টর ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। আমার এই প্রান্তে আছেন স্থপতি মোবাশ্বের হোসেন, সাবেক সভাপতি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, এবং তার পাশে আছেন ডক্টর দিলারা চৌধুরী, তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের 4 জনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের এই প্যানেলের বাইরে 2 জন বিশিষ্ট রাজনীতিক আছেন রাশেদ খান মেনন, সভাপতি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, এবং আরেকজন আছেন কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর অলি আহমেদ বীর বিক্রম, সভাপতি এলডিপি। আপনাদের এই 4 জন এবং বাইরের 2 জন রাজনীতিক অতিথি, 6 জনকেই আমরা স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। এছাড়া দর্শক, আমাদের আজকের এই অনুষ্ঠানে গতবারের মতন এবারও অংশ নিচ্ছেন তরুণ ভোটাররা, যারা এসছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের সদস্য। তারা 8 জন এসছেন। তারা তাদের প্রত্যাশার কথা রাজনীতিকদের কাছে, তাদের চাওয়া পাওয়া, এবং আমাদের এখানে যে প্যানেলের যে বিশিষ্ট অতিথিরা আছেন তাদের কাছে প্রশ্ন করবেন আগামী নির্বাচন, রাজনীতি, বিভিন্ন বিষয় নিয়ে। আমরা অনুষ্ঠান শুরু করি। আপনারা জানেন যে রাজনৈতিক সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে। সংকট সমাধানের কোনো সম্ভাবনা বা লক্ষণ আমরা এখনও পাচ্ছি না। চলতি নবম জাতীয় সংসদ অধিবেশনের শেষ দিন হচ্ছে 24শে অক্টোবর। যদি সংকটের সমাধান হতেই হয়, বলা হচ্ছে এই সময়সীমার মধ্যেই হতে হবে। এই জন্যই আমরা বলছি ডেডলাইন 24শে অক্টোবর। কিন্তু যেহেতু এখনও পর্যন্ত কোনো সমঝোতা বা সংলাপ হচ্ছে না, সুতরাং সংঘাত ক্রমেই অনিবার্য হয়ে উঠছে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন প্রধান রাজনৈতিক দলগুলো, বিএনপি, আওয়ামী লীগ অথবা প্রধান 2 জোট 25 তারিখ থেকে রাজপথে তারা কর্মসূচি ঘোষণা করেছে বা প্রস্তুতি নিচ্ছে। এই অবস্থায় কি হতে যাচ্ছে তা নিয়ে আমরা প্রথমেই দেখব আমাদের মূল প্রতিবেদন রিপোর্টটি। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার ও বিরোধী দলের সমঝোতার আলামত এখনও ক্ষীণ। সংবিধানের কথা বলে দলীয় সরকারের অধীনেই নির্বাচনের সিদ্ধান্তে অনড় সরকারপক্ষ। অন্যদিকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অটল প্রধান বিরোধী দল বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোট। জাতীয় পার্টিসহ মহাজোটের শরিকদের কেউ কেউ অবস্থান নিয়েছে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিপক্ষে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনও অবাধ নিরপেক্ষ হবে। আওয়ামী লীগ এককভাবে যদি নির্বাচন করতে যায়, সারা বাংলাদেশে কেন্দ্র ভিত্তিক আপনার সর্বদলীয়ভাবে জনগণকে নিয়ে আপনারা সংগ্রাম কমিটি গঠন করবেন। এই বাস্তবতায় 24শে অক্টোবর শেষ হচ্ছে সংসদের চলতি অধিবেশনের মেয়াদ। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এরই মধ্যে দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে জনসংযোগে নেমেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংসদের এই মেয়াদের মধ্যে নির্দলীয় সরকারের ব্যাপারে সরকারকে দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে বিরোধী পক্ষ। নইলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন তারা। এই হুঁশিয়ারি জবাব দিতে প্রস্তুত ক্ষমতাসীনরাও। তাই 25শে অক্টোবর থেকে কি হবে এ নিয়ে প্রশ্নের চেয়ে উৎকণ্ঠাই বেশি। সংঘাত অনিবার্য। শুরুটা হয় সংঘাত দিয়ে। এই সংঘাতেরই ভাষা হইল এটা, যে মানে আমরা রাস্তায় সরকারের পতন ঘটাবো, আর সরকারি দল বলছে যে আমরা এটা মোকাবেলা করব। 25শে অক্টোবরের আগে কোনো রকম সমঝোতা হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। 2 দলের আচার আচরণে এটা মনে হচ্ছে না। 25শে অক্টোবর আগে সমঝোতা আসার কোনো কারণও নাই। 2 দলের মধ্যে স্বার্থ সংঘাত এত বেশি তীব্র, রাতারাতি এই 2-3 সপ্তাহের মধ্যে সব কিছু তারা ভুলে গিয়ে কেউ একটা বিরাট ধরনের স্যাক্রিফাইস করবে, এটা অবিশ্বাস্য, অসম্ভব। একটা অনিবার্য পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি। পরিণতিটি ইতিবাচক বা নেতিবাচক সে নিয়ে আমাদের শঙ্কা। তবে সংঘাতের এক পর্যায়ে কখনো কখনো ইতিবাচক দিকের কথাও বলছেন বিশ্লেষকরা। সংঘাতের মধ্য দিয়ে সমঝোতার পথ বেরিয়ে আসার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তারা। আর সমঝোতা না হলে থেকে যায় তৃতীয় শক্তির আবির্ভাবের শঙ্কা। দেশের রাজনৈতিক দলগুলোকে সেই অভিজ্ঞতার কথাই মনে করিয়ে দিলেন রাজনৈতিক বোদ্ধারা। 1-11 অভিজ্ঞতা আছে যে এরকম সংঘাতময় অবস্থায় যখন কোনো সমঝোতা হয় নাই, তখনই কিন্তু রাজনীতিবিদদের হাত থেকে বাইরে চলে গেল
যদি রাজপথে সংঘাতে আওয়ামী লীগ এবং বিএনপি জড়িয়ে পড়ে তাহলে আমরা আশঙ্কা করছি যে বাংলাদেশে আবারও 1-11 ধরনের সিচুয়েশন হতে পারে। যদি সমাধান না হয় তাহলে অসাংবিধানিক অগণতান্ত্রিক সমাধান অনিবার্য। গণভোটের মাধ্যমে নির্বাচনকালীন সরকার ব্যবস্থার স্থায়ী সমাধানের পরামর্শও দিয়েছেন বিশ্লেষকদের কেউ কেউ। 25 অক্টোবর থেকে বাংলাদেশের রাজনীতিতে কি ঘটবে সেই অপেক্ষায় টানটান উত্তেজনা নিয়ে সবার তৃষ্ণার্ত কৌতূহলী চোখ। মাহমুদ আরিফ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, রিপোর্টটি দেখলেন। আমরা এখন আলোচনা শুরু করছি। স্যার, আপনার কাছে আসব। আমরা প্রথমে আমাদের এই প্যানেলের কাছ থেকে খুব সংক্ষিপ্তভাবে 1 মিনিট বা 1.5 মিনিট করে আমরা আলোচনা করে তারপরে আমরা রাজনীতিকদের কাছে যাব, তারপর আমরা তরুণ ভোটারদের কাছে যাব। আপনার কাছেই আসি। যেই বিষয়টি আমরা রিপোর্টটা দেখালাম, আসলে এখন ঠিক শেষ মুহূর্তে আমরা প্রায় চলে এসেছি। আপনার বিশ্লেষণটা কি অবস্থার মধ্যে আছি আমরা? আমিও যাদের কথা শুনলাম তাদের সঙ্গে একমত যে মনে হয় না যে 24 অক্টোবরের আগে কোনো সমঝোতার সম্ভাবনা আছে। দুই দলের ভিতর যদি যোগাযোগ থাকতো যে কোনো পর্যায়ে তাহলে তো সম্ভব ছিল। একবার কথা উঠেছিল যে সাধারণ সম্পাদক বা মহাসচিব পর্যায়ে একটা যোগাযোগ হওয়ার সম্ভাবনা, সেটি এখন আর নেই। ঈদের বন্ধ শেষ হবে, তারপর যখন আবার নতুন করে দেশ শুরু হবে 3-4 দিন 5 দিন হাতে থাকবে। 1 সপ্তাহ বন্ধ। হ্যাঁ, যদি কোনো একেবারে দৈবের ঘটনা না ঘটে যায় তাহলে দুই দলের পক্ষে বসে সিদ্ধান্ত নিয়ে 24 তারিখের মধ্যে একটা সমাধান করা আমার মনে হয় না সহজ হবে। একেবারে আদৌ যে অসম্ভব সেটি বলছি না, যদি তাদের সদিচ্ছা থাকে হয়তো সবই সম্ভব আসে। এবং সে তো আমাদের দাতা এবং ত্রাতা সংস্থা অনেক চেষ্টা করলেন, এমনকি জাতিসংঘের মহাসচিব পর্যন্ত জড়িত হলেন, কিন্তু তারপরও তো যে জায়গায় সে জায়গায় থাকলো বল। এখন আমরা খেলতে নেমে যদি দুই দলের ভিতরে এই সমঝোতা না থাকে যে কিছু নিয়ম মেনে আমরা খেলবো, তাহলে তো আর খেলা হয় না। আপনার কাছে আসি। আমরা কি আবার সেই ঘুরে ফিরে একই 7 বছর আগে যেই এরকম একটা পরিস্থিতি যে কোনোভাবেই সংলাপ হয় না? তখন তো আমরা অবশ্যই একটা অন্তত দেখেছিলাম, অন্তত যদি বলেন এটাকে আইওয়াশ, তারপরও তো জলিল মান্নান ভূঁইয়ার একটা সংলাপ দেখেছিলাম। এবার তো তারও কোনো লক্ষণ নেই। এবার এটাও নিয়ে একটু আলোচনা, কিছু ইঙ্গিত দেখা গেছিল। তবে ঠিক মানে এখনো আমি যে আশাবাদী মানুষ, আমি বলবো যে যে কথাগুলো শুনলাম আমরা, প্রফেসর সৈয়দ মনিরুল ইসলাম যেটা বলেছেন তার সাথে একমত হয়ে আমি বলবো যে আপাতত আসলে এরকম কোনো সম্ভাবনা দেখছি না সমঝোতার। তারপর আমি মানে যদি 2 মিনিট সময় দেন আমাকে, আমি শুরুতে একটু বলতে, আমি যেটা দেখতে পারি কয়েকটা মানে পসিবল সিনারিও হতে পারে। একটা হচ্ছে যে আমি যেটাকে বলবো যে অনেকটা সোনালী স্বপ্নের মতো, সেটা হচ্ছে যে আমাদের দুই নেত্রী উপলব্ধি করবেন যে যথেষ্ট হয়েছে সংঘাত ইত্যাদি এবং সম্ভাবনাটা অতি খারাপ। তারা রিয়েলাইজ করবেন যদি সমঝোতা না হয়, তাহলে তারা রিয়েলাইজ করে একসাথে নিজেরা বসার দরকার নাই, তারা বলবেন যে ঠিক আছে ঐকমত্যের একটা সরকার গঠিত হোক। সেটি হতে পারে এরকম যে তত্ত্বাবধায়ক সরকার তথাকথিত, এটা একদিকে, আর অন্যদিকে যেটা পঞ্চদশ সংশোধনী, দুইটার মাঝখানে একটা কিছু একটা খুঁজে বের করা, সেটা কিন্তু সম্ভাবনা আছে এবং সেখানে কনস্টিটিউশনাল এক্সপার্টরা নিয়ে করে ফেলতে পারে। এটা এই জন্য বলছি যে এখন 24 অক্টোবরের ডেডলাইনটা কিন্তু একদিকে আবার সম্ভাবনা দেখা যাচ্ছে এটাকে আবার বাড়ানো যেতে পারে বলে মনে হচ্ছে, সংসদ পিছানো, সেইটা কিন্তু আছে। এটা একটা সিনারিও। সেকেন্ডটা আমি বলবো যে সোনালী স্বপ্নের তুলনায় একটু রূপালী স্বপ্ন। সেটা হচ্ছে যে আপনার এমন হতে পারে যে হ্যাঁ, তো বর্তমান সরকার তাদের যে পঞ্চদশ সংশোধনী যে ফর্মুলা, সেই অনুযায়ী তারা এগিয়ে যাবেন এবং কোনো না কোনো কারণে বিরোধী দল উপলব্ধি করবেন যে এখন তাদের সময়, সেটাতে যোগ দিবেন। আমি কিন্তু সব হাইপোথেটিক্যাল সিনারিও বলছি, যোগ দিবেন। তখন হবে কি যে হ্যাঁ ঠিক আছে, কোনো একটা সমঝোতা হয়ে গেল এক ধরনের, এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করলো। যেই দল জিতে গেল তারা তো জিতলেন, হেরে গেলে তারা একটা প্রতিবাদ করবেন, কিন্তু তাও যেহেতু ওই মানে মেনে নিয়ে নির্বাচন হয়েছে, সেটা কিন্তু এক ধরনের ট্রানজিশন হলো। এটা রূপালী স্বপ্নটা। আর একটা বলবো যে খারাপ স্বপ্নের মতো আর কি, তামাটি স্বপ্ন। হ্যাঁ, তামাটি স্বপ্ন। সেটা হতে পারে যে হ্যাঁ, সরকার এগিয়ে যাবেন তাদের অনুযায়ী, ফর্মুলা অনুযায়ী, কিন্তু বিরোধী দল সেখানে আসবেন না। এবং সেইটা যদি নির্বাচন করেই ফেলেন, সেটা একটা সংঘাতময় নির্বাচন হবে। সেটা কতটুকু গ্রহণযোগ্য হবে, 96-এর পুনরাবৃত্তি হবে কিনা, তখন কয়েক সপ্তাহ, এখন কয়েক মাস কি মানে কিছু সময়, সেটা একটা অনিশ্চয়তার সৃষ্টি করবে এবং সেটার গ্রহণযোগ্যতা নিয়ে জাতীয় আন্তর্জাতিক সংঘাত না হলেও 96 কথা আপনি বলেন, সেটা কিন্তু 29 দিনের সরকার। সেটাই আমি সেখানে ছিল কয়েক সপ্তাহ, সেটা এবং সেখানে গ্রহণযোগ্যতা জাতীয় আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্য হবে না। আর এর সর্বশেষটা হলো যে দুঃস্বপ্নের জায়গাটা, সেটা হলো যে এইটা কোনোটাই সম্ভব হবে না, কারণ সংঘাত এরকম দিকে যাচ্ছে যেটি আসলে
মানে মূল বক্তব্য মানে এতক্ষণ যেটা শুনলাম, উভয় পক্ষের মধ্যে এত বেশি বিপরীতমুখী অবস্থান, এখানে সেখানে রাজপথ থেকে শুরু করে ঢাকা শহরের বাইরে সারা দেশে একটা উত্তপ্ত একটা অবস্থা, যেটা একটা অনিশ্চয়তা, সেখানে এনিথিং ক্যান হ্যাপেন। জি, আপনার কাছে আসি। আমি একটু অন্য জায়গায় কথাটা বলবো যে অ্যাকচুয়ালি আমরা যদি এরকম একটা চিন্তা করি যে আওয়ামী লীগ সরকারের পরিবর্তে এখন বিএনপি সরকার পাওয়ারে আছে এবং কনস্টিটিউশন পরিবর্তন কিন্তু সরকার করে নাই, কোর্টের অর্ডারে কিন্তু কনস্টিটিউশন পরিবর্তন করতে হয়েছে, যদিও তার নিজের মতন করে করা। জি, তো সেম এখন যে পরিবর্তনটা হয়েছে বিএনপি এক্স্যাক্টলি সেই পরিবর্তনটাই করলো। আমার প্রশ্ন, আওয়ামী লীগ কি মানবে ইলেকশনে আসতেন? আমি অন্তত 15 থেকে 20 জন এমপি সাহেবের সাথে আলাপ করেছি, বলে প্রশ্নই ওঠে না। এখন আমার প্রশ্ন হলো, এমনকি আমি একজন আওয়ামী লীগের সমর্থক, আমিও এটা মানতে রাজি না, কারণ আমি বিএনপির আন্ডারে ইলেকশন করব না। যদি তাই হয়, যে জিনিসটা আমি মানতে পারি না সেই জিনিসটা আমি কিভাবে অন্যের কাছে আসছে, অন্যর কাছে আমি এটা আশা করি? এক্স্যাক্টলি। কেমন করে আমি তাকে বাধ্য করি যে জিনিসটা আমি করতে পারি না? আমি যদি আমার রিলিজিয়ানের কথা দেখি, নিজে যে কাজটি করতে পারবা সেই কাজটি অন্যের বেলা প্রযোজ্য করো। আমি আপনাদের সাথে একটু আগে আলাপ করছিলাম, এই দুরবস্থা যে চিত্র আপনারা দেখালেন, মানে অটোমেটিক্যালি সংঘাত, এবং সংঘাত কারণ দিনটা পার হয়ে যাওয়ার পরে সংঘাত ছাড়া কিন্তু আপনি কনস্টিটিউশনে হাত দিতে পারছেন না। অর্থাৎ সংঘাত করে তৃতীয় কাউকে পায়ে ধরে নিয়ে আসতে হবে যে তুমি কনস্টিটিউশন বাতিল করো, যাতে আমরা আবার নতুন করে থুক্কু দিয়ে শুরু করতে পারি। এই তো অবস্থার দিকে আমরা যাচ্ছি, বাস্তব ঘটনা। তাই আমি একটু আগে আপনাদেরকে যেটা বলছিলাম যে আমার এখন মাঝে মাঝে মনে হয়, আচ্ছা অ্যাবসলিউট মেজরিটির মাধ্যমে যদি সব কিছুই করা যায়, তাহলে হোয়াই নট অ্যাবসলিউট মেজরিটির মাধ্যমে এই সময়ের আগেই কনস্টিটিউশন পরিবর্তন করে মেয়াদটাকে 10 বছর করে নিতে হয়। ঠিক আছে, এই প্রশ্নটা থাকুক, আপনার কাছে আসে। আপনি শুরু থেকেই বিক্ষুব্ধ। না, আমি তো সবার আলোচনায় শুনলাম, যারা স্ক্রিনে বললেন, ওনারা বললেন, ইফতেখার অবশ্য আমাদেরকে অনেক স্বপ্ন দেখালেও মানে মানে সোনালী, বিভিন্ন রূপালী, শেডের বিভিন্ন শেষ করেছি angle দুঃস্বপ্ন থেকে। দিয়ে। হ্যাঁ, শেষ করেছে দুঃস্বপ্ন দিয়ে। শেষ একটা না করেছে। একটা তো হবেই। একটা না তো একটা হবে। আমি অবশ্য দুঃস্বপ্ন দেখতে চাই না, দুঃস্বপ্ন আমিও দেখলে আমরা দেখতে চাই না। সবাই সাংঘাতিক বিপদে পড়ে যাব। জি, জি। কিন্তু আমার মনে হয় না যে এই 24-এর মধ্যে কোনো কিছু হবে, কারণ টাইম ফ্যাক্টর একটা জিনিস আছে। সমস্ত জিনিসের মোমেন্টাম নিতেও সময় লাগে, কারণ তারা আপনার একটা বিভিন্ন লেভেল থেকে শুরু হবে, ডিসএগ্রিমেন্ট হবে, নিটিকিটিগুলিকে সর্ট আউট করতে হবে, সেটা 24-এর মধ্যে হওয়া সম্ভব নয়। আর যদি সংবিধানকে সংবিধান বলছি আমি, যদি পার্লামেন্টের মেয়াদ যদি তারা বাড়িয়ে দিতে চান, তাহলে তো একদিক থেকে আমি বলবো যে তাহলে আওয়ামী লীগ কিছুটা মেনে নিচ্ছেন যে তারা সংসদকে ডিসলভ করেই পার্লামেন্ট ইলেকশনটা দিবেন, যদি 14 জানুয়ারি পর্যন্ত নিয়ে যায়। এখানে 24 একটা জানুয়ারি। 24 এখানে আমি একটা আশার আলো দেখছি, যে যদি তারা বলে যে আমরা ঠিক আছে, আমরা সংবিধান পার্লামেন্টের মেয়াদ আমরা একদম পার্লামেন্ট তার ফুল টার্ম নিবে, তাহলে তো আপনার সংসদকে ডিসলভ করে দিয়ে ইলেকশনে যেতে হবে। সেই সময় আপনার বিএনপি আপনার রেসপন্সিভ হতে পারে, কারণ এটা কিন্তু একটা বিএনপির একটা বিরাট চিন্তা। তখনকার পরে 90 দিনের মধ্যে ইলেকশন করতে হ্যাঁ, হবে। তখন 24 তারিখ থেকে 90 দিনের পথে। 90 আচ্ছা, দিনের ঠিক আছে, মধ্যে আপনাদের এই তখন চিন্তার ইন্টারভিউ উত্তর দেওয়ার জন্য আমাদের দুই রাজনীতিক আছেন। দর্শক, আমরা তাদের কাছে যাচ্ছি। আমরা কর্নেল অলি এবং রাশিদ খান মেনন দুইজনের কাছে আমরা যাচ্ছি। তার আগে যারা কখনো ঠিক এই মুহূর্তে স্ক্রিনে আসেন না, মধ্যরাতে তো আসেই না, সেই বিশিষ্ট জনদের 2-3 জনের আমরা একটু মতামত দেখে আমরা রাজনীতিকদের কাছে যাব। 25শে অক্টোবরের পর এই বিশৃঙ্খলা বাড়তে পারে, এবং 25শে অক্টোবরের পর সরকার বললেই তো হবে না যে আমি সরকার চালাবো, আমি যা ইচ্ছা করে যাব। এখন নির্বাচন তিনি দিলে, নির্বাচন বাকি সবাই যদি বলে যে আমরা নির্বাচন করব না, নির্বাচনে যাব না, তো এই নির্বাচনের তো কোনো থাকবে না, কোনো ভ্যালিডিটি, গ্রাহ্যতা থাকবে না। যেরকম 96 সালে বিএনপি একটা নির্বাচন করেছিল, কিন্তু এবার তো মনে হয় যে বিএনপি 96 সালে নির্বাচন করেছিল ক্ষমতা আঁকড়ে থাকার জন্য, কিন্তু এইবার আওয়ামী লীগ তো নির্বাচন করতে পারবে বলে আমার মনে হয় না। আওয়ামী লীগ চাইলেই তো হবে না, কারণ এটা তো আওয়ামী লীগের বা শেখ হাসিনার কোনো জমিদারি না, পারিবারিক জমিদারি না যে যা ইচ্ছা তাই করবে। কী যে হবে, রক্তক্ষয় ব্যাপার হবে। সব মানুষ তো ভীত, সন্ত্রস্ত। সমাধান আলোচনা করুন, বিজেপি করুক, মত পার্থক্য হবে, হবে, জনগণের মতামত হবে,
তার প্রেক্ষিতে সেটা হবে। আমি মনে করি না যে দুই নেত্রী একত্রে বসলে সমস্যার সমাধান হবে, এটা আমি মনে করি না। ঠিক যেমন 25শে মার্চের আগে 71-এ ইয়াহিয়া খান শেখ মুজিবকে একত্রে বসছিলেন, আলাপ করেছিলেন, একত্রে চাও খেয়েছিলেন, সমস্যার সমাধান হয়নি এবং সেই মিটিংয়ের পরেই পাকিস্তানিরা আমাদের উপর গুলি চালিয়েছিল। কাজেই এই ধরনের প্রস্তাব করে যে একত্রে বসলেই সমাধান হবে, এটা আমি মনে করি না। সেই জন্যে তাদেরকে একত্রে বসানোর চাইতে একত্রে বসানোর আগের যে প্রিকন্ডিশন সেটা ফুলফিল করতে হবে। সেই প্রিকন্ডিশনটা হলো বিএনপিকে জামাত থেকে মুক্ত করে একটি বাংলাদেশের প্রকৃত মানে জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত করা। মীমাংসায় আসতে হবে যারা এর সাথে জড়িত, অর্থাৎ যারা প্রধান দুই দলের নেতৃত্ব দিচ্ছেন, তাদেরই কর্তব্য হচ্ছে এটার মীমাংসা করা। এই জন্য যে এটা না ঘটলে তাদের বিপদ হবে এবং সমগ্র দেশ একটা সংকটের মধ্যে পড়বে, একটা বিশৃঙ্খলার মধ্যে পড়বে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে বিনিয়োগের গতি শ্লথ হয়ে আসছে, বিদেশিরা এখানে আসবে না, একটা পর্যটনও একটা আয়ের উৎস সেটা কমে যাবে এবং এই পক্ষে পেশি শক্তি, টাকার জোর এগুলো শক্তিশালী উঠবে। তো এই জন্য মীমাংসা খুবই প্রয়োজন। 25শে অক্টোবর থেকে 25শে জানুয়ারির মধ্যে অবশ্যই নির্বাচন করার একটা বাধ্যবাধকতা আছে সংবিধান অনুযায়ী, কিন্তু এখনও সরকারের প্রকৃতি কি হবে সেটা নিয়ে এখনও বিতর্ক চলছে, যে কারণে নির্বাচন কমিশনও সার্বিক প্রস্তুতি নিতে পারছে না এবং দেশের আপামর জনসাধারণও একটা গভীর শঙ্কা এবং উদ্বেগের মধ্যে আছে। দর্শক, বিশিষ্ট নাগরিকদের বক্তব্য শুনলেন। আমরা প্রথমেই মেনন ভাইয়ের কাছে যেতে চাই। মেনন ভাই, আপনি তো মোটামুটি সব আলোচনায় শুনলেন আমাদের প্যানেলের বক্তব্য এবং তার পাশাপাশি বিশিষ্ট রাজনীতিকদের বা নাগরিকদের বক্তব্য। আপনার কাছে যদি আমি এইভাবে জানতে চাই, আসলেই কি যেটি মানে এই মুহূর্তে যেহেতু আপনি মহাজোটের অংশীদার, সুতরাং আপনার কাছেই প্রত্যাশাটা বেশি যে একটা সংকট সমাধানের একটা ন্যূনতম উদ্যোগ কি নেয়ার কথা চিন্তাভাবনা করছেন কিনা? আমরা একটু পরে যাচ্ছি, মেনন ভাইয়ের সাথে আমাদের লাইভ সংযোগটি একটু বিঘ্ন ঘটছে। জি আছেন মেনন ভাই, আছেন। মেনন ভাই, আমার প্রশ্ন নিশ্চয়ই আপনি শুনেছেন? হ্যাঁ, শুনেছি। প্রথমত যে কথাটা বলতে চাই, যে যেভাবে বলা হচ্ছে যে 24 তারিখে সংসদের মেয়াদ শেষ হয়ে যাবে, আমার মনে হয় যে সেটা কিন্তু সঠিক নয়। সংসদের মেয়াদ শেষ হবে 24শে জানুয়ারি। সুতরাং 24 তারিখে কাট অফ ডেট যেভাবে এখানে উল্লেখ করা হলো, এটা কিন্তু আমি সেটাকে সেভাবে মনে করছি না। তবে 25শে অক্টোবর থেকে 24শে জানুয়ারির মধ্যে নির্বাচন করার বাধ্যকতা রয়েছে, সেই হিসাবে যদি বলেন তাহলে কাউন্টডাউন ডে শুরু হয়ে যাবে, অর্থাৎ নির্বাচনের যে সময় গণনা, ক্ষণগণনা সেটা শুরু হয়ে যাবে। এটা হলো প্রথম যে বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন। আমার কাছে মনে হচ্ছে যে 24 কথাটিকে নিয়ে ঘিরে একটা বিভ্রান্তি কিন্তু বোধহয় তৈরি হয়েছে, যেটা গতকাল পার্লামেন্টে আমাদের সিনিয়র সদস্য তোফায়েল আহমেদ সাহেব পরিষ্কার করার চেষ্টা করেছেন, আর আমরাও বিভিন্নভাবে এটা পরিষ্কার করার চেষ্টা করেছি। দ্বিতীয়ত যেটা বলছেন যে অবশ্যই একটা পথ খুঁজে বের করার তো আমাদের প্রয়োজন বলে মনে করি, এবং আমি সুনির্দিষ্টভাবে আমাদের দলের তরফ থেকে বলেছি, এমনকি আমাদের দলের সভাতেও আমরা উল্লেখ করেছি এবং এটা আমরা আলোচনা করেছি যে সংবিধানের অধীনেই আজকে যাতে একটি সমাধান খুঁজে বের করা যায়, তার জন্য অন্ততপক্ষে আলোচনাগুলো শুরু করা যেতে পারে। এখানে বলছেন আপনারা যে আলোচনার কোনো সম্ভাবনা নেই, আমি কিন্তু সেটা কিন্তু মনে করছি না। কারণ ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে বেগম খালেদা জিয়া চীনা রাষ্ট্রদূতের সাথে আলোচনাকালে প্রস্তাব করেছেন যে সচিব পর্যায়ে আলোচনা করার, এবং এটা মনে করার কোনো কারণ নেই যে একেবারেই গ্রাউন্ড ওয়ার্কগুলো হয়নি। বিষয়গুলো এখানে এসছে যে নির্দলীয় সরকারের রূপরেখাটি বা অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখাটি কী হবে এটা সুনির্দিষ্টকরণ এটা করা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে আমার ধারণা সমস্যাটি কিন্তু খুব অল্প জায়গার মধ্যে এখনো পর্যন্ত আছে। যদি সেটা সমাধান করা যায় তাহলে পরে সকল দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে। কিন্তু মেনন ভাই, তাহলে 25 তারিখ থেকে কর্মসূচি, রাজপথ দখল রাখা,
লাগাতার হরতাল দেয়া, এই কর্মসূচিগুলি কেন হচ্ছে? শুনুন, এটা তো এখন এইটা তো জবাব আমার কাছে নেই, এই কারণে যে আমরা কিন্তু এই আগেও শুনেছি ঈদুল ফিতরের পরে রাজপথ দখল নিয়ে নেওয়া হবে, তারপর শুনেছি যে 4 তারিখের পরে রাজপথ দখল নিয়ে নেওয়া হবে, তারপর শুনেছি যে ঈদুল আজহার পরে রাজপথ দখল নিয়ে নেওয়া হবে। আমি তো মনে করি না যে 24 তারিখের পরে গভর্নমেন্ট তার লেজিটিমেসি হারিয়ে ফেলছে, কারণ সংসদও থাকছে, সরকারও থাকছে। মেনন ভাই, যেটি মানে সবাই আশা করছিল একটা সংলাপ বা সমঝোতা, আপনি বলেছেন যে চীনা রাষ্ট্রদূতের সাথে বিরোধী দলীয় নেত্রীর বৈঠকের কথা বললেন, 2 সচিবের অর্থাৎ 2 সাধারণ সম্পাদক বা মহাসচিবের আলোচনাটা, তো সেটার জন্য আপনি জোটের শরিক হিসাবে আপনার কি কোনো চাপ আছেন বা আপনি কি বলছেন জোটের ভেতরে? আমরা তো সবসময় বলে এসেছি, যে সংলাপের প্রয়োজনীয়তার কথা আমরা একবার নয়, আমরা বহুবার বলেছি, এবং জোটের শরিক হিসেবে কেমন নয়, দলগতভাবেও আমরা এই কথাগুলো বলে এসেছি। এবং যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে এখানে প্রস্তাবটা সুনির্দিষ্ট আকারে নিয়ে আসা। কথাটা আমরা খালি বলে যাচ্ছি, একটি কথা অনুরোধ থাকছে, ব্যাপারটা এরকম নয়। প্রস্তাবটা কি বিরোধী দলের সুনির্দিষ্ট প্রস্তাব চাচ্ছেন আপনারা? উল্লেখ থাকে সেটা যদি বেরিয়ে আসে। আপনারা কি বিরোধী দলের সুনির্দিষ্ট প্রস্তাব চাচ্ছেন, মানে বিরোধী দলের কাছ থেকে একটা সুনির্দিষ্ট প্রস্তাব আসুক? জি। আচ্ছা, আপনারা কিছু জানতে চান? তার সঙ্গে একমত যে সংসদের অধিবেশন কাগজে কলমে 25শে জানুয়ারি পর্যন্ত, 24শে জানুয়ারি পর্যন্ত চলতে পারে, কিন্তু আমরা দেখেছি আগেও যে সংসদ বহাল রেখে ঠিক নির্বাচন হলে সেই নির্বাচনে গ্রহণযোগ্যতা কতখানি থাকবে, এটা প্রশ্ন থেকে যায়। এর মধ্যেই প্রশ্ন উঠেছে যে যারা নির্বাচন করবেন, ধরুন তারা যদি সংসদ সদস্য হন, তাহলে তাদের এই সুযোগ সুবিধা কি পাবেন বা পাওয়া উচিত কিনা, এটা নৈতিক একটা প্রশ্ন থেকে যায়। এই বিষয়ে কি মেনন ভাইয়ের কাছে কিছু জানতে? হ্যাঁ, আমি একটু তাকে জিজ্ঞেস করতে চাচ্ছি মেনন ভাইকে, যে মেনন ভাই আপনি তাহলে জিনিসটা কিভাবে দেখছেন, যে সংসদ বহাল রেখে যদি কখনো নির্বাচন হয়, তাহলে একজন সংসদ সদস্য যে সুযোগ সুবিধা পাবেন সেটিকে অন্য কেউ দেওয়া যাবে কিনা? আমি বোধহয় পার্লামেন্টে প্রথম বিষয়টি উল্লেখ করেছিলাম যে 123-এর কয়ের অধীনে যদি নির্বাচন হয়, যেটি আমাদের দেশে প্র্যাকটিস হয়নি, সেখানে সংসদ সদস্য পদ বহাল রেখে নির্বাচন করার অর্থ হচ্ছে ইভেন প্লেইং ফিল্ড, লেভেল প্লেইং ফিল্ডটা কিন্তু সেটা আসে না বলে ধারণা আর কি। তো সেই ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে খেয়াল করে দেখেছেন যে আমাদের নির্বাচনকালীন সময়ে সংসদের অবস্থান কি হবে, এটা কিন্তু মানে এটাকে একেবারেই বহাল রাখা হবে, এটা কিন্তু কেউ জোর দিয়ে কিন্তু বলেননি, বরঞ্চ প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে একথা বলেছেন যে নির্বাচনকালীন সময় যখন শিডিউল ডিক্লেয়ার হবে তখন হয়তো সংসদ বহাল থাকবে না। এই প্রসঙ্গটি এটা আলোচনার বিষয়, এবং আলোচনার ভিত্তিতে এটা সমাধান করা যেতে পারে বলে আমি বিশ্বাস করি। কিন্তু তার আগে মূল বিষয়গুলো বাদ দিয়ে আমরা যদি ডালপালা ধরি, তাহলে পরে সমস্যার সমাধান হয় না। সেই জন্য সংসদ বহাল থাকছে কি থাকছে না, তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আসলে আমাদের যে নির্বাচন হচ্ছে কি হচ্ছে না সেটা সম্পর্কিত বিষয়ে আমরা একমত হতে পারছি কিনা সেটি। আমরা তাহলে কর্নেল অলির কাছে যাই আপনাদের যদি। দর্শক, আমরা মেনন ভাই আপনি আমাদের সাথে থাকুন, আমরা আসছি আপনার কাছে। আমরা একটু কথা বলি, উনি যে কথাটা বললেন না যে প্রাইম মিনিস্টার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে আমরা সংসদ, ওটা কিন্তু উনি রিট্র্যাক্ট করেছেন। আচ্ছা, উনি ফিরিয়ে নিয়েছেন সেটা, সেই কথা। হ্যাঁ, উনি এখন সংসদ রেখে করবেন বলেছেন। মেনন ভাই এটার কি জবাব দেবেন? না, আমি কিন্তু এই ধরনের কিছু শুনিনি যে এটাকে এই জন্য একেবারে গোধরে বসে আছে, ব্যাপারটা এরকম নয়। এটা বলা হয়েছে সংবিধান যে বহাল রেখেও নির্বাচন হতে পারে। আমাদের দেশে সংসদ বহাল রেখে নির্বাচনের ব্যাপারটি কখনোই প্র্যাকটিস হয়নি, কিন্তু যে কারণে রাজনৈতিক সংস্কৃতি এটা অনুপস্থিত, যে কথা মঞ্জুল সাহেব এখানে বললেন যে এটা নৈতিকতার প্রশ্নটা এখানে জড়িত হয়ে যায়, যে সুযোগ সুবিধাগুলো যারা এমপি থাকবেন তাদের বেশি থাকবে, সেখানে কিন্তু নতুন একটি প্রশ্ন এসছে যে কোড অফ কন্ডাক্ট দিয়ে আমরা সেটাকে সমাধান করতে পারি কিনা, এই প্রশ্নগুলো এসছে। তো সবগুলোই কিন্তু আলোচনার বিষয়। আমি কিন্তু মনে করি যে এগুলো সমাধান অযোগ্য বা সমাধান হতেই পারে না, এটা কিন্তু মনে করি না আমি। জি মেনন ভাই, ধন্যবাদ। আপাতত আপনার কাছে আসছি। এখন আমরা দর্শক আমরা একটু যাব ডক্টর কর্নেল অলি আহমেদের কাছে। অলি ভাই, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, আপনার পরিষ্কার। জি,
আপনার কাছে প্রথমে আমি যে প্রশ্নটি দিয়ে জানতে চাচ্ছি সেটি হলো যে কিছুক্ষণ আগে মেনন ভাই যেটি বললেন যে তারাও প্রত্যাশা করছেন যে বিরোধী দলের কাছ থেকে একটি সুনির্দিষ্ট প্রস্তাব, যে তারা কি ধরনের মানে রূপরেখা চায় বা নির্বাচন পদ্ধতি বা সরকার পদ্ধতি কি, অন্তর্বর্তী সরকারের কাঠামোটা কি হবে, তার প্রধান কি হবে, এই ধরনের একটি সুনির্দিষ্ট প্রস্তাবের কথা আমরা ইতিপূর্বে কিন্তু বিএনপির কাছ থেকে শুনেছিলাম। কখনো কখনো তারা রূপরেখা দেবে বলেও জানানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেয়নি। তো সরকার তো মনে করছে যে তারা তাদের সংসদ বহাল রেখে বা সংবিধানের আওতায় নিরপেক্ষ নির্বাচন সম্ভব, কিন্তু আপনারা যেহেতু মনে করছেন না এবং বিরোধী নেত্রী বলেছেন যে হাসিনার অধীনে নির্বাচনে যাবে না, তবে কার অধীনে নির্বাচন হবে, এই ধরনের একটা সুনির্দিষ্ট প্রস্তাব কি আপনাদের আছে কিনা? আপনাকে ধন্যবাদ। এই বিষয়গুলি নিয়ে বিগত প্রায় 3 বছর যাবৎ সংসদে, সংসদের বাহিরে এবং বিভিন্ন জনসভায় বক্তব্য এসেছে। বাস্তব অবস্থাটা কি আমাদের বুঝতে হবে। 1996 সালে আওয়ামী লীগের পক্ষ থেকে যখন মেনন ভাইও ছিলেন 14 দলে, তখন আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বহাল করেন সংসদে। আমাদের সেদিন 2/3 মেজরিটি ছিল না, যার কারণে আমরা এই সংবিধানে সংশোধনে আনতে পারিনি। বিএনপিকে বাধ্য হয়ে, আমিও সেদিন বিএনপিতে ছিলাম, বাধ্য হয়ে আমাদেরকে 15 ফেব্রুয়ারি নির্বাচন করতে হয় এবং এই নির্বাচনে 2/3 মেজরিটি নিয়ে দেশের সংঘাত এড়ানোর জন্য, রক্তপাত এড়ানোর জন্য, দেশের উন্নয়ন অব্যাহত রাখার জন্য বেগম খালেদা জিয়া বলেছিলেন যে সংসদে বসে প্রথম অধিবেশনেই বিরোধী দল থেকে অর্থাৎ 14 দল থেকে যে দাবিগুলি দেওয়া হয়েছে এটা আইন আকারে সংসদে পাশ করা হয়। আপনারা নিশ্চয়ই জানেন আমরা সারা দিন সারা রাত্রে বসে এই সংশোধনীটা পাশ করেছিলাম। এটার পিছনে ছিল আমাদের একটা সদিচ্ছা এবং দেশকে সংঘাতের পথ থেকে ফিরিয়ে নিয়ে আসা। বর্তমান প্রেক্ষিতটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে জনগণ আমাদেরকে সমর্থন করছে এবং আমরা আগামী দিনে আবার সরকার গঠন করব। এবং উনার ছেলে, উনি প্রথমবার কয়েকদিন আগে যখন বাংলাদেশে আসলেন, তিনি পরিষ্কারভাবে বক্তব্য বললেন যে আগামী দিন সরকার হবে আওয়ামী লীগের। সুতরাং তাদের বক্তব্য থেকে আপনি বুঝতে পারেন তারা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করার পক্ষে নয়। ক্ষমতা আঁকড়ে থাকার জন্য সমস্ত ব্যবস্থা ইতিমধ্যে তারা পাকাপোক্ত করেছেন। ইলেকশন কমিশন থেকে 3 দিন আগে বক্তব্য রাখা হয়েছে যে সংসদ সদস্য পদে বহাল থেকে আগামী দিনে নির্বাচন করা সম্ভব। সুতরাং জাতীয় সংসদের নির্বাচন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশন একই ধরনের বক্তব্য রাখছেন। মোহাম্মদ নাসিম সাহেব প্রতিদিন বলে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন করতে হবে। তাহলে তারা দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। আপনাদের অনেকের বক্তব্য আমি শুনেছি যে 25 তারিখের পরে বা 24 তারিখের পরে দেশে কি হবে। এটার জন্য কিন্তু সরকার উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিরোধী দলকে এই সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। মেনন সাহেবকে আমি ধন্যবাদ জানাই এবং ইনু সাহেব যিনি আমাদের মাননীয় তথ্যমন্ত্রী তাকেও ধন্যবাদ জানাই। ওনারা স্পষ্ট ভাষায় বলেছেন যে সকলের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের জন্য একটা নির্বাচন হয়। এই বক্তব্যটা কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে কখনো আসে নাই।
সুতরাং এখানে বোঝা যায় তাদের একটা দূরভিসন্ধি রয়েছে। আপনি যদি প্রশাসনের দিকে তাকান, বিচার বিভাগের দিকে তাকান, সব জায়গায় কিন্তু দলীয়করণ করা হয়েছে এবং 3 স্তরে প্রশাসনকে সাজানো হয়েছে। এখানে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড যেটা আমরা বলছি, সকলের জন্য যে সমান সুযোগ সৃষ্টি করা, এইটা কিন্তু নাই। অলি ভাই, আমার প্রশ্নের উত্তর কিন্তু পাইনি যে আমাদের আপনাদের এখন সুনির্দিষ্ট বক্তব্য- প্রস্তাবটা কি? আমি আসছি। এখন আমার বক্তব্যটা হচ্ছে, আমরা সবাই দেশকে ভালোবাসি। যদি আমরা এটা বিশ্বাস করি, তাহলে আপনি বিভিন্ন পত্রিকায় ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, শতকরা দেশের 90 জন মানুষ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে নির্বাচন আশা করছে। শুধু আওয়ামী লীগ চায় না, আওয়ামী লীগের যে অন্যান্য দলগুলি আছে 14 দলে, তারা কিন্তু সকলে বিরোধী দলের অংশগ্রহণের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন চায়। আপনাদের যারা এখানে সম্মানিত আলোচকেরা বসে আছেন, অনেকে হতাশাব্যঞ্জক, অনেকে আশাব্যঞ্জক বক্তব্য রেখেছেন। এখানে কিন্তু গ্যাপটা খুবই ন্যারো। বিএনপির সময় যে আইনটা পাশ করেছে, ওটা যদি পুনঃস্থাপন করা হয় সংবিধানে, তাহলে আর কোনো সমস্যা থাকে না এবং 5 বছরও তারা পূর্ণ করতে পারবে। সুতরাং এটাই হলো রূপরেখা। আমাদের পক্ষ থেকে নতুন কোনো রূপরেখা নাই। যদি বিকল্প অন্তর্বর্তী সরকারের বর্তমান সংবিধানের আওতায় একটি যে বলা হচ্ছে যে তার আওতায় একটি সমাধানের সম্ভব, যে কথাটি বলা হচ্ছে, তার সাথে কি আপনার একেবারেই একমত না? বর্তমান সংবিধানে যেটা করা হয়েছে, আপনার সাথে যারা আলোচকরা আছেন, আপনিও বলেছেন যে আওয়ামী লীগের পছন্দ অনুযায়ী সংবিধানে সংশোধনীটা আনা হয়েছে এবং দীর্ঘ 1.5 বছর লেগেছে এই রায়টা ঘোষণা করার জন্য। প্রধান বিচারপতি, তৎকালীন বিচারপতি খায়রুল হক সাহেব অবসরে যাওয়ার 1.5 বছর পর তিনি রায়টা ঘোষণা করেন। এই ধরনের ঘটনা পৃথিবীর কোন জায়গায় ঘটে নাই। সুতরাং আওয়ামী লীগের পক্ষে যে কোনো কথা বলা সম্ভব এবং তাদের বক্তব্য আপনি বুঝবেন একটা জিনিস, একদলীয় শাসনের মাধ্যমে দেশটাকে শাসন করতে চায়। জি অলি ভাই, ডক্টর দিলারা আপনাকে এটা হতে যাচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ। না, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, যে আমরা যেটা অবশ্যই এগুলি খুব যে একটা হর্সেস মাউথ থেকে এসেছে তা নয়, যে বিএনপি আপনার অনেকটাই হয়তো আপনার ফ্লেক্সিবল পজিশন নেবে যদি আপনার হাউসকে ভেঙে দেওয়া হয়, আর যদি আপনার চিফ এক্সিকিউটিভ কে হবে ইন্টারিম গভর্নমেন্টের, এই ব্যাপারে যদি একটা তাহলে তো সংবিধান সংশোধনের দরকার নেই, বা পূর্বের যে তত্ত্বাবধায়ক সরকার কাঠামোতে যাওয়া দরকার নেই। এইটা একটা এই ধরনের একটা আভাস আছে। তো এটা সম্বন্ধে আপনার কিছু বক্তব্য আছে কি? আপনি যে বলছেন যে আগের যে তত্ত্বাবধায়ক ওটাই আমরা চাই, না আপনাদের অন্য ফ্লেক্সিবিলিটি আছে? আপনাকে ধন্যবাদ। আমরা পরিষ্কারভাবে বলেছি যে সংবিধানে যেটা ছিল সেটা প্রতিস্থাপন করা হোক। 18 দলের নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বারবার তিনি বলেছেন, আমার ভারপ্রাপ্ত মহাসচিব এবং আমরা সকলে সরকারের সাথে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে আলোচনা করতে আগ্রহী। আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো পর্যন্ত বা 14 দলের পক্ষ থেকে এই ধরনের কোন স্টেটমেন্ট আসে নাই। সুতরাং আমাদের যে সদিচ্ছা আছে সেটা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া একাধিকবার জনসমক্ষে ব্যক্ত করেছেন। অলি ভাই, ধন্যবাদ আপনার কাছে আসছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কখনো কোনো বক্তব্য আসে নাই। জি অলি ভাই, আপনি আমাদের আলোচনায় থাকুন, আমরা আবারও আসছি। আমাদের দর্শক, আমরা একটু যেতে চাচ্ছি আমাদের তরুণ ভোটারদের কাছে। আমাদের বাংলা ভিশন প্রাঙ্গণে আছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির কয়েকজন সদস্য।
আমরা তাদের কাছে যাব, তাদের কাছ থেকে কয়েকটি প্রশ্ন নেব এবং তাদের প্রশ্ন অবশ্যই থাকবে এই প্যানেল এবং দুই বিশিষ্ট রাজনীতিকের কাছে। জি, এই মুহূর্তে যে সংকট, সেই সংকটকে সামনে রেখে আমার যেটা মনে হচ্ছে বিএনপি অথবা আওয়ামী লীগ তারা কেউ আসলে সংকটের সমাধান চাচ্ছে না। সবাই আসলে এই নিশ্চয়তা চাচ্ছে যে পরবর্তীতে আমরা আসলে ক্ষমতা যাব কীভাবে, কিংবা আমার ক্ষমতা নিশ্চয়তাটি কী। পূর্বের সংকটের সাথে এই মুহূর্তে পার্থক্যটির জায়গাটি হচ্ছে, ইতিপূর্বে বাংলাদেশে আরও সংকট এসছে, তখন আমরা দেখেছিলাম যে আমাদের যে বাম দলগুলো জনগণের যে মনোভাবটি সেটি তুলে ধরেছে এবং সেটি তুলে ধরে সে জনগণ আসলে কী চায় বা কী হওয়া উচিত সে সম্পর্কে মতামত দিয়েছে। এই মুহূর্তে সবচেয়ে হতাশার জায়গাটি হচ্ছে এটি, আমি সরাসরি এখানে রাশেদ খান উপস্থিত আছেন, ওনার কাছে জানতে চাইব হতাশার জায়গাটি হচ্ছে আসলে বাংলাদেশের যারা বাম রাজনীতির ঐতিহ্য ধরে রেখেছেন, এই মুহূর্তে তারা অনেকেই দেখছি যে ক্ষমতার মসনদে বসে খুবই রক্ষণাত্মক কিছু কথাবার্তা বলছেন, কিংবা সমস্যা সম্পর্কে সুস্পষ্ট কোনো মতামত ব্যক্ত করছেন না, কিংবা জনগণের দাবিগুলো ঠিকমতো তুলে ধরছেন না, কিংবা ইতিপূর্বে আমরা যে জোরালো বক্তব্যগুলো তাদের কাছ থেকে পেতাম জনগণের পক্ষে বা জনসাধারণের পক্ষে, সেগুলো এখন আর পাচ্ছি না। আসলে এই যে আমরা তরুণ সমাজ হতাশ, এক কথা বলতে গেলে এই দায়টি আসলে রাশেদ খান মেনন কীভাবে এড়াবেন? আমি যদি রাশেদ খান মেননের রাজনৈতিক ইতিহাস ঐতিহ্য যদি আমি যতদূর জানি, সেই প্রেক্ষিতে আমি মনে করছি এই মুহূর্তে আমরা হতাশ আসলে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে। তো তিনি এই দায়টি আসলে কীভাবে এড়াবেন, আমার প্রশ্নটি হচ্ছে এটি। জি, নেক্সট প্রশ্ন। আমার প্রশ্নটি হচ্ছে যে আসলে বাংলাদেশের যে নির্বাচনটি, আগামী যে নির্বাচন যেটি আমরা সবাই চাচ্ছি, আমি একজন তরুণ ভোটার, আমি প্রথমে আমার সিদ্ধান্তটি জানাই, আমি আসলে আগামী নির্বাচনে কোনো দলকে ভোটটি দিব না। কেন দিব না? কারণ হচ্ছে এই মুহূর্তে কোন দলকে আসলে আমি আমার রাজনৈতিক ইচ্ছা অনুযায়ী নির্বাচনটি দিতে পারবো বা ভোটটি দিতে পারবো যে আসলে আমার দেশের কথা চিন্তা করবে, এমন দল নেই। কথাটি হয়তো বা রূঢ় শোনাচ্ছে, কিন্তু এটি হচ্ছে বাস্তবতা। এবং সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নের জন্য যে পদক্ষেপ দেশ থেকে নেওয়া উচিত, আজকে যারা সরকার দলে রয়েছে বা যারা রাজনৈতিক চর্চা করছে বিরোধী দল, সেই দলগুলোর মধ্যে সদিচ্ছা নেই। আমার মনে হয় যদি এই সংবিধানের সংশোধনীর পরে যদি আমরা এই কাঠামোর মধ্যে থেকে নির্বাচন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের নির্বাচন কমিশনকে শক্তিশালী করা দরকার, কিংবা অন্তর্বর্তীকালীন যে ব্যবস্থার কথা বলা হচ্ছে সেখানে একটি নিরপেক্ষ অবস্থান দরকার। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট প্রশ্ন আমরা পত্রপত্রিকায় দেখতে পাই। সুতরাং নির্বাচন কমিশনের উপর আস্থা নেই এবং রাজনৈতিক ব্যক্তিত্বর সমন্বয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা হবে সেখানেও আস্থা নেই। আসলে এই আস্থাহীনতার মধ্যে আমি আমার ব্যক্তিগত রাজনৈতিক অধিকারটি প্রণয়ন করব না বলে আমি দুঃখিত, আর আমি সমাধান চাচ্ছি। আপনারা আমাকে এমন কিছু বলেন যাতে আমি এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি, আগামীতে আমি আমার ভোটটি দিতে পারবো। 1996 সালে যে নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচনে আমরা দেখতে পাই যে ওই সংসদ খুবই স্বল্প সময়ের জন্য টিকে ছিল। তাহলে আমরা কিভাবে আশা করব যে 2010 সালে যে নির্বাচনটি হবে সেই সংসদ খুব ভালোভাবে সফল হবে? একটু ব্যাখ্যা করে যাবেন। আমি মূলত দুটি প্রশ্ন করব। দুটি প্রশ্ন করার আগে আমি আমার অবস্থানটি ব্যক্ত করি। আমি আমার নিজের ভোটটি দিব, কিন্তু সেই ভোটটি যদি তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধানে হয় তাহলে আমি আমার ভোটটি দিব। বাংলাদেশে এ পর্যন্ত যতগুলি নির্বাচন হয়েছে সেই নির্বাচনে দেখা যাচ্ছে যে দলগুলি হেরেছে, মানে বিরোধী দল সবসময় এই প্রশ্নটি করেছে যে নির্বাচনে ব্যাপক হারে কারচুপি হয়েছে। এখন আমার প্রশ্নটি হচ্ছে যে বর্তমান সরকার সম্পূর্ণভাবে তার নিজের ডান দিক অবস্থানে আছে এভাবে যে সরকারের মেয়াদ আর 15 দিন পরে শেষ হবে, কিন্তু সংসদের মেয়াদ শেষ হবে 25শে জানুয়ারি। তার মানে দেখা যাচ্ছে এখন করবেন তিনি একাধারে সংসদ সদস্য থাকবেন, তিনি তার সুবিধা ভোগ করবেন এবং তিনি তার সমস্ত ক্ষমতা ব্যবহার করবেন। এবং আমার প্রশ্নটি হচ্ছে তাহলে যে এই যে সংসদ সদস্য আছেন এবং তিনি নির্বাচনটি করবেন, সেই নির্বাচনে তিনি তার যে ক্ষমতা তিনি যে ব্যবহার করবেন না, তার নিশ্চয়তা কোথায়? এই প্রশ্নটির উত্তর আশা করি সরকারি দল থেকে আসবে। ধন্যবাদ। আমরা তরুণ সদস্যদের কাছ থেকে অনেক খুব আশাব্যঞ্জক অনেক বক্তব্য, প্রশ্ন, মতামত আমরা পেলাম। আমরা সেই বিষয়ে আমরা একটু জানতে চাই, স্যার আপনি যদি একটু তরুণ ভোটারদের এইসব কথার আমার কাছ থেকে উত্তর নেব। আমার একটা সুবিধা আছে যে
তরুণদের সঙ্গে আমার প্রতিদিন দেখা সাক্ষাৎ হয়, এবং আজকে যে কথাগুলি, প্রতিদিনই আপনার সরাসরি হ্যাঁ, interaction আমার হয়। সংসারই তো তরুণদের নিয়ে, ফলে তারা যে কথাগুলি বলেছেন এই কথাগুলি আমি অনেক শুনেছি এবং প্রতিনিয়ত সেগুলি নিয়ে আলাপ হচ্ছে। না ভোটের একটা বিধান অনেকে চেয়েছে, যে আস্থাহীনতার কথা উঠছে, একজন বলছে আমি ভোটই দেব না। আমার মনে হয় একটা না ভোটের একটা বিধান থাকা কতখানি উচিত, রাজনীতির প্রতি বিরূপ হলে সেটি এই ধরনের হতে কথা পারে, ওঠে, এবং এটা। এর জন্য ওদেরকেও আমি দোষ দেব না। জি জি, অবশ্যই। ওদের আশাভঙ্গের পেছনে আমরা সবাই দায়ী। আমি শুধু রাজনীতিকবিদদের কথা বলবো না, আমরা যারা সুশীল সমাজ তথাকথিত, আমরাও কিন্তু নানানভাবে বিভক্ত, শিক্ষকরা নানানভাবে বিভক্ত, এবং এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিলার আপার বিশ্ববিদ্যালয় ছিল, যা ঘটছে তা দেখেও কিন্তু এরা খুব আশান্বিত হতে পারছে না। ফলে এই আস্থাহীনতার জায়গাটা তৈরি হয়েছে। এখন এর মধ্যে কিছু প্রশ্ন উঠছে যে রাজনৈতিক সদিচ্ছা আমরা সত্যি কি দেখাতে পারছি কিনা। আমার তো মনে হয় তরুণদের আস্থাহীনতার অভাবটা আমরা পূরণ করতে পারি সেইভাবে, যদি দুটি দল এদের কথা শুনে একটা সিদ্ধান্ত নেয় যে আমরা তো তাদেরই ভোটে নির্বাচিত হব। খেয়াল করে দেখবেন গত নির্বাচনে আওয়ামী লীগ জিতেছিল তরুণদের ভোটে, বিশাল সংখ্যক সমর্থন দিয়েছিল, এবং সেই তরুণদের প্রতি যে বিশ্বাস রাখা হয়েছে সেটা আমি বলতে পারবো না। তাদেরকে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখানো হয়েছিল, সেই স্বপ্নটা কিন্তু সেই পুরো মাত্রায় বিকশিত হতে পারেনি। আর এখন যেটা হচ্ছে দুই দলের ভিতর, যে দুই জোটের ভিতর যে দ্বন্দ্ব সংঘাত শুরু হয়ে গেছে, তাতে গুরুজনরা যখন মারামারি করতে থাকেন, জি জি, তখন তারা কি করবে নির্বাক এই বিষয়টা। এবং আমরা শেষ যে কথাটা যে নির্বাচন কমিশন সম্পর্কে বলা হচ্ছে, আমার মনে হয় যে যদি নির্বাচন কমিশনটাকে সত্যিকার অর্থে আমরা শক্তিশালী করতে পারতাম, যদি ভারতে টিএন সেশন ছিলেন একসময়, খেয়াল আছে কিনা, অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের দরকার, অবশ্যই অ্যাবসলিউটলি দরকার, কোনো কিছু দরকার ছিল না, যদি ওই ঐতিহ্যটা আমরা সৃষ্টি করতে পারতাম। কিন্তু নির্বাচন কমিশনে যারা আছেন তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেও বলছে তারা চেষ্টা করছেন, কিন্তু কোথায় জানি যে পদ্ধতির ভিতর এতই গোলযোগ আমাদের, যে যেখানে এই যে বসছি আমরা সেখানেই সরকারের লম্বা হাত বা রাজনীতির লম্বা হাত সেখানে পৌঁছে যাচ্ছে, ফলে আমরা সে আস্থার জায়গাটা রাখতে পারছি না। তো আমি এই তরুণদের সঙ্গে আসলে আমি নিজেও একটু আমার গলা মেলাতে চাচ্ছি, যে আসলে কি আমরা একটা আস্থাহীনতার পরিবেশ তৈরি করতেই থাকবো, নাকি তরুণদের স্বপ্নটাকে ধরে রেখে, যে স্বপ্নটা সোনালী স্বপ্ন আমার বন্ধু ইফতেখার দেখেছে, সেই স্বপ্নটা আমরা সে বাস্তবায়নের চেষ্টা করি। তরুণদের বক্তব্য শুনে না, ওই যে কথাগুলো বলেছে আসলে আমাদের তরুণ বক্তারা, তাদের কথাগুলো যেটি যদি আসলে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি আসলেই গুরুত্ব দিতেন, তাহলে কিন্তু আমাদের সকল সমস্যারই সমাধান হয়ে যেত। যেমন একটা গুরুত্বপূর্ণ কথা, প্রথম কেঁপে ওঠার কথা, কারণ এত রাজনীতি বিমুখ, ভোটই দেব না। হ্যাঁ, ভোটই দেব না। এবং এই যে না ভোটের বিষয়টা কিন্তু আমাদের ছিল, কিন্তু 2008-এ ছিল। এবার সংসদে নির্বাচিত হওয়ার পর সেটাকে বাতিল করা হলো। না ভোটের কিন্তু একটা ফিলোসফিক্যাল বিষয় ভারতে, এটা কিন্তু এই অতি সম্প্রতি বাধ্যতামূলক করা হয়েছে। কারণ এখন যদি এরকম হয় যে আসলে দেখা যায় যে একটা কনস্টিটিউয়েন্সিতে যিনি নির্বাচিত হয়েছেন তার চেয়ে বেশি না ভোট এসছে, তখন কিন্তু নির্বাচনটা পুনর্নির্বাচন হওয়ার কথা। একটা বড় ধরনের সিগন্যাল কিন্তু এটা একটা হচ্ছে মানুষের মৌলিক অধিকারের জায়গাটা, যে তরুণ ছেলেটি বলেছে যে সে না ভোট দিতে, মানে সে কোনো দলকে ভোট দিবে না, এই জিনিসটা সে আজকে মুখে বললো, তাকে কিন্তু এই জিনিসটা আসলে প্র্যাকটিক্যালি চর্চা করার মতো তার সুযোগটা দেওয়া, তার অধিকারের জায়গাটা আছে। তো এখানে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট আমার কাছে মনে হয়েছে, যেটা বলা হয়েছে যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ ক্ষমতায় থাকতে চায় অথবা ক্ষমতায় যেতে চায়, এই জন্যই নির্বাচন। এই যে শুধুমাত্র জিরো সাম গেম যেটাকে আমরা বলি, শুধুমাত্র জেতার রাজনীতি, আমরা যে বিষয়টা আলোচনা করছি সবকিছুর কেন্দ্রবিন্দুতে সেটাই। এখানে জাতীয় স্বার্থ, জনগণের আশা আকাঙ্ক্ষা, ইভেন জনগণের যে ভোট দেওয়ার ক্ষমতাটা, সেটাকেও কিন্তু আসলে অবজ্ঞা করা হচ্ছে। এটা আমি আগে থেকে নির্ধারণ করে নিচ্ছি যে আমাকে ক্ষমতায় যেতেই হবে অথবা ক্ষমতা থাকতে হবে। এই সংস্কৃতিটাই কিন্তু আমাকে রাজনীতিকে আসলে রাজনীতিবিদদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মহসিন ভাই, ঠিক আরেকটি ভোটার যেটি বলেন যে এই সব সময়গুলোতে বাম দলগুলোর একটি খুব জোরালো একটা ভূমিকা থাকে, যেমন মেনন ভাইয়ের কথা বলছেন, যেটা রক্ষণাত্মক একটা ভূমিকা তিনি রেখেছেন। মেনন ভাই, কারণ আমি ছাত্র রাজনীতি করতাম, জি, সেজন্য এবং বাম দলের সাথেই জড়িত ছিলাম। মেনন ভাইয়ের কাছে আমার একদম সরাসরি প্রশ্ন, আচ্ছা উনি কি বিশ্বাস করেন যে উনি যে গোষ্ঠীর সাথে আছেন তাদের মাধ্যমে একটা নিউট্রাল লেভেল প্লেইং ফিল্ডে ইলেকশন করা সত্যি সত্যি সম্ভব? এক। 2 নম্বর হচ্ছে, উনি যদি ওই গ্রুপের সাথে না থাকতেন, ওনার বক্তব্য আজকে যা দিচ্ছেন, যা বলছেন, তাই কি বলতেন? এই প্রশ্নটা ওনার কাছে। আর এই ইয়ংদের বক্তব্য আমার, যে আমরা
রাজনীতিতে অনেক কিছু চাচ্ছি, তো রাজনীতি কিন্তু হঠাৎ করে না, এই জিনিসটা নিচ থেকে আসে। আসুন, দুইটি প্রধান রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলে কি রাজনীতি সত্যিকার অর্থে রাজনৈতিকভাবে কি এই দলগুলি নিজেদেরকে বিকশিত করে? কাউন্সিল মিটিং হয়, বিরাট মিটিং হচ্ছে, 3 দিন ধরে মিটিং হচ্ছে, শেষ দিনের শেষ মুহূর্তে সমস্ত দায়িত্ব আমরা নেত্রীর হাতে দিয়ে দিলাম, উনি সিদ্ধান্ত নেবেন। 3 দিন পরে তিনি কমিটি একটা ঘোষণা করে দিচ্ছেন। আসলে 3 দিন পরে না, কমিটি আগেই তৈরি করা থাকে। তা আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে প্রথম দিনের মিটিংয়েই ওই কমিটিটা ডিক্লেয়ার করে দিয়ে অন্তত যারা হলো তাদেরকে 3 দিন ধরে ওয়াজ নসিহত করা হোক কি চায় তার দলের লোক, কিন্তু যেদিন ডিক্লেয়ার করা হয় তারা অলরেডি তখন বাড়িতে চলে যায়, অর্থাৎ মিডিয়ার মাধ্যমে জানতে পারে। আসেন এরপরে আরেকটা জায়গায় আসে, দুই রাজনৈতিক দলেই কিন্তু এক্স্যাক্টলি দ্য সেম থিং, এন্ড অফ দ্য ডে নেত্রী সিদ্ধান্ত নেবেন। আজকে আমাদের শিক্ষাঙ্গনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে বড় শক্তি ছিল এই ছাত্র। ইলেকশন কি আছে ঢাকা ইউনিভার্সিটিতে? কোন ইউনিভার্সিটিতে আছে বলেন? তো যদি সেখানে এখন কি আছে? আগে কিন্তু, কারণ আমার সৌভাগ্য হয়েছিল আমার রুমে ফরহাদ খান থাকতেন, সাইফুদ্দিন আহমদ মানিক থাকতেন, আমি ছাত্র নেতাদেরকে দেখেছি। মানিক ভাই রাত 12টার পর থেকে পড়াশোনা শুরু করতেন, ওনাকে আমরা হুলিয়া নিয়ে মাঝরাত্রে ইউনিভার্সিটিতে পৌঁছায় দিয়ে আসছি পরের দিন পরীক্ষা দিয়ে আসার জন্য। এখন কি আপনি কোনো ছাত্র নেতাকে ছাত্র নেতা বলতে পারবেন যদি সে টেন্ডারবাজি না করে? টেন্ডারবাজি না করলে তার পক্ষে ছাত্র নেতা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতি। আসছে আপনার কাছে, আপনার যদি একটু সংক্ষেপে বলেন, আমরা রাজনীতিকদের কাছে যাব। এই তরুণদের বক্তব্য সম্পর্কে। তরুণদের বক্তব্য, ওনার মতো জনাব ডক্টর মঞ্জুর ইসলামের মতো আমারও ইয়াং ছেলেদের সঙ্গে সবসময়, ছেলে মেয়েদের সঙ্গে কন্ট্যাক্ট আছে, কারণ আমি এখনো টিচিং এ আছি। ওনাদের যে বক্তব্য দিলেন, এবং এখানে এই যে ভাষাটা আমি শুনলাম, এই ভাষাটা উনি যেরকম বলেছেন আমিও শুনি। ফার্স্ট অফ অল, বেশিরভাগ ছাত্র ইয়াং জেনারেশন তারা পলিটিক্স সম্বন্ধে ইন্টারেস্টেড না, বুঝলেন? অধিকাংশই তারা ইন্টারেস্টেড না। তারা বলে যে আমরা পাশ করব, চাকরি নিব, গুলশানে ফ্ল্যাট কিনবো, বাড়ি কিনবো, অথবা দেশের বাইরে সুন্দরী বউ নিব, আবার অথবা দেশের বাইরে, বোনের দেশের বাইরে চলে যাব। এবং যারা কিছু কিছু, আমি পলিটিক্যাল সায়েন্স পড়া যেহেতু, তো সেমিস্টারে মাসখানেক যাওয়ার পরে কিছু কিছু ছেলে ইন্টারেস্টেড হয়ে ওঠে পলিটিক্সের ব্যাপারে, এবং তারা মাঝে মাঝে পার্সিউ করতে থাকে। তারা তখন বলে যে আমাদের কি করা উচিত, আমাদের কি করা উচিত। আমি সবসময় বলি যে তোমাদের হাতে এখন দেশের ভবিষ্যৎ, তোমরা ইউ মাস্ট অ্যাক্ট, ইউ মাস্ট গেট ইনভলভ ইন পলিটিক্স। বলে হাউ? আপনাদের তো একটা পথ দেখিয়ে দিতে হবে, পথটা তো আমাদেরকে কেউ দেখাচ্ছে না, আপনার চ্যানেলগুলি কোথায়? এটাই তো ওরা খুব হদিশ খুঁজে পায় না, হদিশ খুঁজে পায় না, বুঝলেন? ওরা চাইলেও, আমি অনেক ছেলেকে দেখেছি ভেরি মানে আপনার তারা পলিটিক্যাল ইয়ে। আচ্ছা, নির্বাচন কমিশনের সম্বন্ধে আমি একটা কথা বলতে চাইছি। এই কথাটা আমি একটু বলতে চাই এই কারণে যে আপনার নির্বাচন, সবসময় আমরা শুনি যে নির্বাচন কমিশন আপনার শক্তিশালী হলেই ইলেকশন একেবারে গঙ্গা জলে ধোয়া তুলসী পাতার মতো একটা ইলেকশন হবে। আসলে কিন্তু তা না, কারণ ইলেকশন কমিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ দ্য হোল ইলেকশন ম্যানেজমেন্ট। আপনার অ্যাডমিনিস্ট্রেশন পলিটিসাইজড হলে পরে আপনার সেখানে ইলেকশন কমিশনের কিছু করা সম্ভব না। জি, আসছি আপনার কাছে। দর্শক, আমরা যাচ্ছি মেনন ভাইয়ের কাছে। মেনন ভাই, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। তো তরুণ ভোটাররা যেই কথাগুলি বলেছে তার আপনি খুব যদি সংক্ষেপে বলেন, আমরা একটা বিরতি নেব। আপনার কাছে শুনে আমরা একটু বিরতি নিতে চাচ্ছি। প্রথমত যে প্রস্তুতি, দুটো প্রস্তুতি আমার কাছে করা হয়েছে, একটা তরুণদের তরফ থেকে, একটা আলোচকদের তরফ থেকে। প্রথম কথা হচ্ছে যে এটা সত্য যে দেশে সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে এবং রাজনৈতিক পরিবর্তনে বাম দলগুলো তাদের একটা ভূমিকা, সবসময় জোরালো ভূমিকা ছিল। আমরা যদি 54 সালের নির্বাচন দেখি, সেই সময় যুক্তফ্রন্ট গঠনের উদ্যোগ আয়োজন দেখি, অথবা 69-এর গণ অভ্যুত্থান দেখি, আমরা যদি 90-এর 3 জোটের রূপরেখা প্রণয়নের বিষয়গুলো দেখি, তাতে অবশ্যই বাম দলগুলোর ভূমিকা সেখানে রয়েছে। আজকেও বাম দলগুলোর ভূমিকা একেবারেই পিছিয়ে পড়েছে, ব্যাপারটা কিন্তু এরকম নয়, যদিও শক্তির দিক থেকে বাম দলগুলো আগের চেয়ে অনেক বেশি তাদের শক্তি কিছুটা কমেছে। কারণ যে তরুণরা আজকে এই ধরনের প্রশ্নগুলো বলছেন, তারা সেভাবে রাজনীতির প্রতি আকৃষ্ট হন না, এবং তাদের সেই যে কথা একটু আগে দিলারা বলছিলেন যে তারা রাজনীতির পথ খুঁজছেন, কিন্তু আমাদের কিন্তু কেউ পথ খুঁজে দেয়নি। আমরা যখন তরুণ ছিলাম আমরা কিন্তু পথ খুঁজে নিয়েছি,
এবং তরুণদের দায়িত্বপত্র খুঁজে নেওয়া এবং সেই দায়িত্ব নেওয়া, না ভোট দেওয়া খুবই সোজা এবং অনাস্থা জ্ঞাপন করা খুবই সোজা দায়িত্ব, কিন্তু তরুণ হিসেবে যদি আমি বলি যে তারুণ্যই যদি আমার শক্তি হয় এবং তারুণ্যই যদি আমার ভবিষ্যতের পথ নির্দেশক হয়, তবে তারুণ্যকে এই দায়িত্বটা নিতে হবে। এবং সেই জায়গা থেকে আমি অবশ্যই মনে করি যে তরুণদের এখানে অনেক বেশি করণীয় রয়েছে, বিশেষ করে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, এটা কিন্তু বিবেচনার বিষয় রয়েছে বলে মনে করি। আমি মোবাশ্বের সাহেবের প্রশ্নের উত্তর দেবো এভাবে যে এটা নির্বাচন, কেবলমাত্র আমি নির্বাচন দেখছি না, আমি কিন্তু একই সঙ্গে বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধারা বজায় থাকবে কিনা এই প্রশ্নটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ নির্বাচনের সাথে জড়িয়ে এসছে। এই বিষয়টা কিন্তু বাদ দিয়ে কেবলমাত্র নির্বাচনে কোন দল ক্ষমতায় যাবেন বা কোন দল ক্ষমতায় থাকবেন, কে নির্বাচিত হবেন বা হবেন না, এটা গুরুত্বপূর্ণ বিষয় যদি ধরে নেন, তাহলে নির্বাচনকে আমরা একভাবে দেখব। আর যদি আমি দেখি যে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক যে ধারাবাহিকতা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমরা আবার পুনর্বাসন বা পুনঃস্থাপন করতে সক্ষম হয়েছি, যেটাকে এগিয়ে নেওয়া আমাদের প্রয়োজন বলে মনে করছি, সেটা আবার নতুন করে বিপদের সম্মুখীন, সেখান থেকে আমরা সেটাকে রক্ষা করতে পারবো কিনা, সেই ক্ষেত্রে এসে কিন্তু ভূমিকাটি গুরুত্বপূর্ণ। মধ্যে দিয়ে আমি শেষ করে দিচ্ছি, আমাদের আলোচনার মধ্যে দিয়ে আমরা কিন্তু অবশ্যই একটা নির্বাচনের অবাধ নিরপেক্ষ পরিবেশ তৈরি করতে পারি বলে আমি নিজে বিশ্বাস করি। জি জি, না এখন প্রশ্ন একটু বিরতি, একটু পরে। দর্শক, আমরা একটু যাচ্ছি তরুণদের ভোট সম্পর্কে ডক্টর কর্নেল অলি আহমেদের কাছে। অলি ভাই, আপনি নিশ্চয়ই শুনেছেন তরুণদের বক্তব্য, আপনি তার প্রেক্ষিতে যদি খুব সংক্ষেপে বলেন, আমরা একটা বিরতি নেব, আবার আপনাদের কাছে আসবো। আপনাকে ধন্যবাদ। তরুণদের কথা আমি খুব মনোযোগ সহকারে শুনেছি। তাদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে, কারণ আমরা রাজনীতিবিদেরা বাংলাদেশের জনগণকে বা তরুণ সমাজকে দিক নির্দেশনা দিতে সঠিকভাবে পারি নাই। মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান অবস্থাগুলি অনুধাবন করতেও ভুল করছেন, কারণ বিগত 4 বছরে বাংলাদেশে এভারেজ বিনিয়োগ $1 বিলিয়ন উপরে না, অথচ বার্মাতে গত বছরে $12 বিলিয়ন বিনিয়োগ হয়েছে। সুতরাং শুধু প্রধানমন্ত্রীর ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য না, দেশের মানুষের কথা যদি চিন্তা করেন, রাজনৈতিক স্থিতিশীলতা যদি চান, মেনন সাহেবও বলছেন, ইউনূস সাহেব বলছেন, জাতীয় পার্টির থেকেও বলা হচ্ছে, সমগ্র দেশ থেকে প্রত্যেকটা রাজনৈতিক দল বলছেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন হয়, তাহলে প্রত্যেকের জন্য সমান সুযোগ হবে। তরুণ সমাজের মধ্যে যে হতাশাটা কাজ করতেছে, সে হতাশার আর থাকবে না, কারণ তারা জানে এই ধরনের পরিস্থিতি যদি বিরাজ করে, তারা পাশ করার পরে কোনোখানে চাকরি পাবে না, চাকরি পাবে শুধু ছাত্রলীগ এবং যুবলীগের ছেলেরা। অলিভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে আসছি আমরা বিরতির পর, আমরা একটা ছোট্ট বিরতি নেব। চাকরি পাওয়া সম্ভব। অলিভাই, আপনাকে ধন্যবাদ, এবং মেনন ভাই আপনাকে ধন্যবাদ। আপনাদের কাছ থেকে আবার আসছি। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। আপনারা দেখছেন স্টারলাইন রোড ম্যাপ 10 পার্লামেন্ট অনুষ্ঠান। আমরা আসছি একটা ছোট্ট বিরতি নিয়ে। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত স্টারলাইন রোড ম্যাপ 10 পার্লামেন্ট অনুষ্ঠানে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা আমাদের এই আলোচনা অনুষ্ঠানে আছেন, আগেই বলেছি, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ডক্টর ইফতেখারুজ্জামান, স্থপতি মোবাশ্বের হোসেন, এবং তার পাশে আছেন দিলারা চৌধুরী, এবং আমাদের দুজন বিশিষ্ট রাজনীতিক আছেন, ডক্টর কর্নেল অলি আহমেদ এবং রাশেদ খান মেনন, এবং আছেন তরুণ ভোটাররা। আমরা শুরুতেই আমরা বলেছি যে জাতীয় নির্বাচন বা জাতীয় সংসদ এটি শুধু রাজনীতিকদের বিষয় না, এটাকে কেন্দ্র করে সারা দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছে জাতীয় সংসদ। তাকে ঘিরে স্বপ্ন আগামী সংসদ নির্বাচন কিভাবে হবে। আমরা এখন তাদের বক্তব্য তুলে ধরব, যারা শিল্প সাহিত্য অঙ্গনে বিচরণ করেন, তারা খ্যাতি পেয়েছেন, তাদের মতামত, তাদের কি প্রত্যাশা, আমরা একটু দেখে নিই। যে বাঙালি জাতির যে গরিব মানুষগুলো আছে, আমার মনে হয় যে সবাই কিন্তু খুব ভয় ভীতির মধ্যে আছে, কোথায় যাচ্ছি আমরা কেউ জানি না। আমার মনে হয় যে বাংলাদেশে দুই পলিটিক্স যে পার্টিগুলো আছে বা আরও যারা পলিটিশিয়ান যারা আছেন, তাদের কিন্তু কোনো ক্ষতি হবে না। তারা কিন্তু অনেক উপরের মাছ, অনেক বিশাল গভীর জলের মাছ,
এবং আমার মনে হয় যে তাদের কোনো ক্ষতি হবে না, যা ক্ষতি হবে কিন্তু সমস্ত ক্ষতি হচ্ছে আমাদের এই গরিব মানুষের, এই মধ্যবিত্ত মানুষগুলোর। দুইজনের যে ইস্যুটা, আমার মনে হয় দুজনের আলোচনার মাধ্যমে এটা একটা মনে হয় সমাধান হতে পারে। কিন্তু যদি সব জায়গায় যদি এরকম হয় যে আমি যা বলেছি সেটাই করে ছাড়বো, বা যিনি বলছেন যে এটাই হবে, আসলে এটা হচ্ছে কি, আমার মনে হচ্ছে এটা যে মানে দুজনের মধ্যে আমার মনে হয় যে দুজনের মধ্যে একটা অলিখিত একটা যুদ্ধ। একজন সাধারণ নাগরিক হিসেবে আর সবার মতো আমারও প্রত্যাশা সংলাপ সমঝোতার মাধ্যমে এই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণ ঘটবে। রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমাদের প্রত্যাশা আপনারা আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দিন। তাদের কাছে আমার একান্ত আবেদন, তারা যেন অতি সত্বর একই টেবিলে বসে একটা সুন্দর সমাধান দিতে পারে, যাতে করে আমাদের নির্বাচনটা একটা মানে ফেস্টিভ মুডে হতে পারে। সেই দিনটার জন্য আমি অপেক্ষায় আছি এবং আশা করি সেই দিনটা আমাদের আসবে সামনে ইনশাআল্লাহ। দর্শক দেখলেন শিল্প সাহিত্য এবং খেলাধুলার অঙ্গনে তারকাদের কথা। দর্শক আমরা সাধারণ মানুষের কথা বলি, সাধারণ মানুষের যারা ভোটার, আগামী দিনে যারা ক্ষমতা পরিবর্তন করবেন এবং অংশ নেবেন জাতীয় নির্বাচনে, আমরা একটু দেখব সেই সাধারণ মানুষের কথা। ঢাকার বাইরে সিলেটের মানুষ কী ভাবছে সেটি তুলে এনেছেন আমাদের রিপোর্টার সেকান্দার রেমান। সিলেটের সাধারণ মানুষ নির্বাচন নিয়ে কী ভাবছে, এখন আমরা কথা বলবো তাদের সঙ্গে। বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। তো সাধারণ মানুষ আসলে নির্বাচন নিয়ে কী ভাবছে আমরা এখন সেই বিষয়টি জানবো। কী ভাবছেন, নির্বাচন কি হবে কি হবে না, কী ভাবছেন? অ্যাকচুয়ালি সাধারণ মানুষ এই মুহূর্তে আমাদের বিশেষ করে সিলেটবাসী চাওয়া একটাই, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। আপনি কি ভাবছেন, নির্বাচন নিয়ে কী ভাবছেন? সঠিক গণতন্ত্রের জন্য সুষ্ঠুভাবে সবার অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন যেন হয়, তাই আমাদের কাম্য। নির্বাচন নিয়ে ভাবছি যে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে যে নির্বাচন দেয় তৈলে এটাই সুন্দর হবে, এটাই আমরা মানছি। সিলেটবাসী আমরা এটাই সমর্থন দেই বেশি। আমরা চাই যেই ক্ষমতায় আসুক নিরপেক্ষ নির্বাচনটা হোক, জনগণের আশাটা পূরণ হোক, আমরা এটাই চাই, যেই হোক সে। কিন্তু সুষ্ঠু নির্বাচন হবে, কোনো কারচুপি হবে না, জনগণের প্রত্যাশাটা পূরণ হবে। জনগণের প্রত্যাশা পূরণ হোক, এটা এখন জনগণেরও দাবি। যেই পদ্ধতিতেই নির্বাচন হোক না কেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং সব দলের কাছে গ্রহণযোগ্য হোক, এমনটাই বলছেন সিলেটের সাধারণ মানুষ। দর্শক দেখলেন আমাদের সেকান্দার রেমানের যে কথা বলেছেন, তিনি সিলেটের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। আমাদের রিপোর্টার তাইমুর রশিদ কুষ্টিয়ার নির্বাচনী এলাকায় শহরে, সেখানকার সাধারণ মানুষের কি বক্তব্য। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেশের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত খ্যাত কুষ্টিয়ার অত্যন্ত ব্যস্ততম একটি এলাকা মজমপুর গেটে। আগামী 10ম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখানকার মানুষ কি ভাবছে তাই নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার কয়েকজন সাধারণ মানুষের সাথে আমরা কথা বলবো। তো আপনি তো এখানেই থাকেন এবং দেখছেন সামনে 10ম জাতীয় সংসদ নির্বাচন, মানে নির্বাচন নিয়ে আপনি কি ভাবছেন আসলে? আমি ভাবছি আপনার নির্বাচন অবশ্যই হোক। দুই দলের মধ্যে একটা যে এখন ঝামেলাটা রয়েছে, ঝামেলাটা আপনার দুই দল বসে সমঝোতা করে নির্বাচনটা হয়। আচ্ছা, আপনার কি মনে হয় এই যে দুই দলের যে একটা সাংঘর্ষিক অবস্থা, আদৌ কি নির্বাচন হবে? এককভাবে তো নির্বাচন হয় না। আওয়ামী লীগ তো ক্ষমতায় আছে, তারা বলছে যে আমরা এককভাবে নির্বাচন করব। আপনার কি মনে হয়? তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে এবং যেই ক্ষমতায় যাক তারাই সরকার গঠন করুক। তাতে দেশের সংঘাত ছাড়া হরতালে আমাদের দেশে প্রচুর পরিমাণ ক্ষতি হয়, অনেকের জানমালের ক্ষতি হয়। তাই আমরা কোনো রকম সংঘাত ছাড়া নিরপেক্ষ একটা নির্বাচন আশা করছি। নিরপেক্ষ নির্বাচনে যারা ক্ষমতা আসবে আমরা তাদেরকেই সমর্থন করব। আমরা দেখছি যে দুই নেত্রী তাদের অবস্থানে অনড় আছেন, তা আপনার কি মনে হয় আসলে? আমাদের মনে হয় যে দুই নেত্রী ওনাদের রাজনীতির যে সংকট সেটা ওনারা দুজনেই মেটাবে। এই যে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, আপনার কি মনে হয় নির্বাচন কি আদৌ হবে বা কি? আশা করা যাচ্ছে যে নির্বাচন আবারই হবে, ঠিক আছে, দুই পক্ষের নেত্রী মিলে হবে। যাই হোক, যেভাবে আওয়ামী লীগ সরকার আমাদের যেভাবে উন্নতি যেটুকু হয়েছে, আশা করা যাচ্ছে আগামীতে আরও ভালো হবে। দর্শক, আমরা সিলেট এবং কুষ্টিয়া সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা, আগামী নির্বাচন ঘিরে প্রত্যাশার কথা সেটি আমরা শুনলাম। আবার আমরা একটু যাই বাংলাভিশন প্রাঙ্গণে তরুণ ভোটারদের কাছে, আর কয়েকটা প্রশ্ন নিয়ে আমরা প্যানেলে ফিরবো এবং রাজনীতিকদের কাছে যাব। জি, আমার কথা আপনারা যদি শুনতে পান তাহলে আপনাদের কাছে আরেক কয়েকটি প্রশ্ন আশা করছি।
হ্যাঁ, আমার প্রশ্নটি হচ্ছে কর্নেল ওলি আহমেদের কাছে। তিনি কিছুক্ষণ আগে বললেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচনটি অনুষ্ঠিত হয় তাহলে সবাই সেটি মেনে নেবে এবং সেটি মেনে নেয়। এখন তার কাছে প্রশ্ন হচ্ছে, বিগত যে দুটি নির্বাচন হলো, ওই দুটি নির্বাচনে বাংলাদেশে বৃহৎ দুইটি রাজনৈতিক দল পরাজয়ের পর কেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করলো, কেন বললো নির্বাচনটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়নি? এবং রাশেদ খান মেননের কাছে প্রশ্ন হচ্ছে, তারা বলছেন যে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন করবেন এবং নির্বাচনটি নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে আজকে অনুষ্ঠিত হবে। এখন কথা হচ্ছে, আজকে যখন বিসিএস পরীক্ষার মধ্যে জেলা পর্যায়ে নির্বাচন কমিশনার নিয়োগপ্রাপ্ত হন এবং সেখানে যখন দলীয়করণটি আমি দেখতে পারি, তাহলে সেখানে আমি কিভাবে একটি নিরপেক্ষ নির্বাচন হবে সেটি আমি ধরে নিব। এবং যখন সংসদটি পার্লামেন্টটি চলবে, সেখানে একজন পার্লামেন্টের সদস্য যখন আবার সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তিনি যে এখানে ক্ষমতার অপব্যবহারটি বা প্রভাবটি তিনি করবেন দল কিভাবে আজকে দিচ্ছেন? জি, আর কোনো প্রশ্ন আছে? জি, আমার প্রশ্নটি হচ্ছে এই জায়গাতে যে আমরা আজকে কেন শুধুমাত্র দুটি দলের নিয়েই আজকে সীমাবদ্ধ রয়েছি? কেন আমাদের এখানে এমন কোনো শক্তি উত্থাপন হচ্ছে না যার কাছ থেকে আমরা সমাধানটি চাবো? আজকে দুঃখের বিষয় হচ্ছে, আজকে আমরা সরকার ব্যবস্থা কেমন হবে নির্বাচনকালীন সময় সেটা নিয়ে আলোচনা করছি, কিন্তু আমাদের নির্বাচন কমিশনের ভূমিকাটা কি হওয়া উচিত ছিল সেটি নিয়ে আজকে কোনো রূপরেখা আমরা এখনো পাইনি। আর একটি বিষয়ে উঠে এসেছে যে তরুণ সমাজ আজকে আস্থা রাখতে পারছে না এবং সেখানে বলা হচ্ছে যে তরুণরা নিজেরাই আস্থাটি তৈরি করে নিবে, নিজেদের জায়গা তৈরি করে নেবে। এখন কথাটি হচ্ছে যে যখন আমাদের বাংলাদেশে এই দুটি শক্তির বাইরে গিয়ে তরুণ সমাজটাও কোনো অংশগ্রহণ করতে পারে না, যদি অংশগ্রহণ করেও থাকে তারা বর্তমান ইস্যুতে সে দুই ভাগে বিভক্ত হয়ে যায়, তখন আস্থার নতুনভাবে আমরা কিভাবে তৈরি করতে পারবো সেটি একটি বড় প্রশ্ন। আর শেষ প্রশ্ন একটি করব যে এমন কি রূপরেখা করা সম্ভব অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানের উপর দাঁড়িয়ে যে আমাদের সামনে নির্বাচন তো হবে এবং তার পরবর্তী যে নির্বাচন হবে সেখানেও আমরা এমন কোনো পরিস্থিতির শিকার হব না, অর্থাৎ বর্তমান যে প্রেক্ষাপটটি, যে সংকটটি রয়েছে তা আমরা পরবর্তী নির্বাচনও দেখতে পাবো না, এমন কোনো সমাধান কি আদৌ সম্ভব কিনা? আচ্ছা, আমার প্রশ্নটি এই জায়গায় যে বর্তমানে যখন এমন একটা পরিস্থিতি হচ্ছে যে নির্বাচন নিয়ে একটি ধোঁয়াশার সৃষ্টি হয়েছে এবং আমরা জনগণ একটি সাধারণ অবস্থায় আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ভোট দিতে হবে এবং ভোটের আগে একটি সিদ্ধান্ত নিতে হবে। সেরকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা নিজেদের অনাস্থা দূর করার জন্য, মানে আমাদের যে অনাস্থার কথাটা আসলো, তরুণ সমাজের আসলে আর ঠিক কোন জায়গাটায় তারা ভূমিকাটা আশা করছেন? সাধারণ একটি পরিস্থিতিতে ভোট দেয়া এবং ভোটের ক্ষেত্রে একটি সিদ্ধান্ত যে আমরা নেব, তার বাইরে আর কোন অনাস্থা দূর করার সিদ্ধান্তটা তারা চাচ্ছেন? জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে বিভিন্ন দেশে যেটা আমরা দেখতে পারি রাজনীতির আগে, মানে নির্বাচনের আগে আমরা যেটা দেখি যে যেই দলগুলো নির্বাচনে দাঁড়াবে তাদের যে নীতিগুলো রয়েছে তা রাষ্ট্র কীভাবে পরিচালনা করবে সেগুলো নিয়ে আলোচনা হয়, কিন্তু আমরা যেটি আলোচনা করছি সেটি হচ্ছে নির্বাচনটি হবে কি হবে না, নির্বাচন পদ্ধতিটি কি হবে সেটা নিয়ে। এর মাঝে দিয়ে আমাদের যে রাজনীতিক যেই দুইটি দল রয়েছে, প্রধান দল, তারা এই একটি ফাঁকি দিয়ে যাচ্ছে যে আসলে বাংলাদেশে যেই আমাদের ডিজিটাল বাংলাদেশের স্বপ্নটি দেখানো হয়েছিল গত 5 বছর ধরে, তার পথে আমরা কতটুকু এগিয়েছি। আমাদের যে কিছুদিন আগে আমাদের গার্মেন্ট যে একের পর এক দুর্ঘটনাগুলো ঘটছে, সেই দুর্ঘটনাগুলোর ব্যাপারে আমাদের সরকার কি ব্যবস্থা নিয়েছে, আমাদের বিরোধী দলের স্ট্যান্ড সেই বিষয়ে কি, তারপরে আমাদের যেই অর্থনীতির যে খারাপ অবস্থা, শেয়ার বাজার যে দুর্নীতি, আমাদের নিরাপত্তা ব্যবস্থা যেই জায়গাগুলো, সেই বিষয়ে সরকার কোনো দায়বদ্ধতার জায়গাটা দেখাচ্ছে না এবং তারা এখন আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার হবে নাকি আসলে শেখ হাসিনার অধীনে একটি সরকারের অধীনে নির্বাচন হবে সেটি নিয়ে তারা করছে। এবং আরেকটা দিকে আমাদের বিরোধী দলের সাথে আসলে যুদ্ধাপরাধীদের যেই সংযোগটি সেটা কীরকম থাকবে পরবর্তীতে, তারা নতুন ধারার যে সরকারের কথা বলছে সেই সরকারের রূপটি কী হবে সেটা তারা বলছে না, স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে। এবং তাদের যে আমরা দেখছি গত 5 বছরে তারা খন্দকার দেলোয়ার হোসেন মারা যাওয়ার পরে একজন স্থায়ী মহাসচিব তারা যেই দলটি দিতে পারেনি, সেই দলটি এই সাংগঠনিক অবস্থা নিয়ে কীভাবে দেশ চালাবে সেটি তারা ব্যাখ্যা করতে পারেনি। এই জায়গাটি আমরা আলোচনা না করে আমরা করছি আসলে কিভাবে নির্বাচন হবে, এবং এইখান দিয়ে আমরা দেশ 91 পর থেকে গণতন্ত্র আসার পর থেকে আমরা আসলে পিছিয়ে যাচ্ছি। এবং রাশেদ খান মেননের কাছে আমি যে জিনিসটা আসলে আমার পাশের যেই বক্তা প্রশ্নটি করেছিলেন, এই উত্তরটি আসলে আমরা পাইনি। আসলে বাম দলের যেই রাজনীতির যেই ইতিহাস, তারা কি সেই ধারাটি অব্যাহত রাখতে ব্যাপারে আগে আমরা যেটি ভাবতাম যে তারা খুব সততা দেখান, তাদের একটি চারিত্রিক দৃঢ়তা থাকে, সেই জায়গাটি আসলে এখন অনেকটাই প্রশ্নবিদ্ধ। এটি হচ্ছে আমার কথা।
দর্শক, আমরা অনেকগুলো প্রশ্ন দেখলাম, আসলে আমরা মুগ্ধভাবেই শুনছিলাম তরুণ ভোটারদের কথা। আমরা আসলে সত্যি এখন মনে হচ্ছে যে আমরা মনে হয় অনেক পিছিয়ে আছি, মানে অনেকগুলি প্রশ্ন যে রেইজ করছে, যে শুধু কি নির্বাচন, শুধু কি ক্ষমতার পালাবদল, আর কি কোনো বিষয় নেই? আগামী দিনে সংসদ চলবে কিভাবে, সরকার কি চলবে, আমাদের এই যে রাজনৈতিক অর্থনৈতিক বিভিন্ন বিষয়ের যে সমস্যার বাস্তবতাগুলো, সেগুলো রাজনৈতিক দলগুলো কিভাবে মোকাবেলা করবে, সেগুলো নিয়ে কিন্তু কোনো আলোচনা কোনো রাজনৈতিক দলের মধ্যে নেই। শুধুমাত্র কিভাবে একটা নির্বাচন হবে। স্যার, আপনার কাছে আসি, দুই রাজনীতিক আছেন, আমরা না, আমি তো আপনি যে কথাটি বললেন সেটি আমার ক্ষেত্রে প্রযোজ্য, মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। তবে আমি খুব আশ্চর্য হইনি, কারণ এই ধরনের কথাবার্তা আমি প্রায় শুনি, এবং তরুণরা যে আমাদের পথ দেখাতে পারে তার কিন্তু একটা প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে এই ধরনের গভীরতা তাদের চিন্তায় দেখতে পাই আমরা। কতগুলি কথা বলেছে তাদের, শুধু আরেকটা কথা, একটা শুধু তাদের কাছেও আমার জিজ্ঞাসা আছে যে তারা তৃতীয় রাজনৈতিক শক্তির কথা বলছে। এটি তো নিজে নিজে হবে না, সেটার জন্য তৃণমূল পর্যায়ে তাদেরকেই কাজ করতে হবে। তারা বলছে যে দুটি দলে বিভক্ত হয়ে তরুণরা রাজনীতি করছেন। আমি দেখতে পাচ্ছি যারা দুটি দলের প্রধান রাজনৈতিক দলের অনুবর্তী, তারা কিছুটা স্বার্থের ধান্দার মধ্যে পড়ে যাচ্ছেন। রাজনৈতিক নেতৃত্ব আর ছাত্র রাজনীতি, মেনন ভাইরা যখন রাজনীতি করতেন তখন তাদের বয়স কত ছিল? তারা রিকশায় চড়ার মতো অবস্থায় ছিলেন না, আমি হেঁটে দেখতাম তারা আসতেন। তাদের সঙ্গে কোনো আশেপাশে কেউ থাকতো না, শুধু তাদের সাইকেল থাকাটা একটা বিলাসিতার ব্যাপার ছিল। অনেকে লুকিয়ে রাখতেন যে আমার যারা বন্ধু বান্ধব রাজনীতি করছেন তাদের হয়তো সাইকেল, সেই আদর্শের জায়গাটা কিন্তু হারিয়ে ফেলেছি। এখন আমি শুধু ছোট্ট করে বলি যে এক রাজনৈতিক ছাত্র রাজনৈতিক নেতাকে দেখলাম, ছাত্র নেতা গাড়ি থেকে নামলেন, 45-এর মতো বয়স, মেয়েকে কলেজে দিয়ে এসছেন, তিনি কিন্তু এখন ছাত্র নেতা। তার সঙ্গে একটা সেক্রেটারি নামলো, একটা মোবাইল ফোন নিয়ে, একটা বডিগার্ড নামলো। কোন সরকার আমলে সেটা আমি বলবো না, কিন্তু এই দৃশ্য আমার নিজের চোখে দেখেছি। তখন আমার মনে হয়েছে যদি এরাই যদি ছাত্র রাজনীতির আদর্শ হন, তাহলে যে তরুণরা কথা বলেন তাদের ধারে কাছে থাকার কথা না। আমি শেষ করছি এই কথা বলে যে আমি আমার বিশ্ববিদ্যালয়ে দেখেছি তরুণ অনেক রাজনীতি করছে। এমন সংগঠন আছে যারা ছাত্রদের রাজনীতি, ছাত্রদের চিন্তাভাবনা নিয়ে তারা আন্দোলন করছে। কাগজের দাম বলে তারা রাস্তায় নামে। রামপালে যে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে তার প্রতিবাদে তারা মানববন্ধন করেছে। ছাত্ররা যে রাজনীতি করছে না তা কিন্তু নয়, তরুণরা যে বলছে আমাদের রাস্তা জায়গা হারিয়ে যাচ্ছে তা কিন্তু নয়। আমি এদের সঙ্গে আমার প্রচুর ঘনিষ্ঠতা আছে, আমি দেখতে পাচ্ছি তারা মানুষের চিন্তা নিয়ে সবসময় রাস্তায় নামে, কোনো দলের অনুবর্তী হয়ে তারা কাজ করে না, নিজেদের বিবেক নিয়ে তারা কাজ করছে। যে কথাটি মেনন ভাই বলার চেষ্টা করেছিলেন যে ছাত্ররা নিজেদের পথ খুঁজে নেবে, আমি মনে করি অনেক তরুণ কিন্তু পথ খুঁজে নিয়েছে। এখন সেখানে আমাদের সমর্থনটা আমাদের দিতে হবে। আমরা যে আজকে যে কথা বলছি শুধু দুটো দলকে সামনে রেখে কথা বলছি, আমরাই বা কেন দুটো দলকে সামনে নিয়ে কিছু জায়গায় আবার বিপদটাও খুঁজে নিয়েছে। না, বিপদের যে কথাটা আমি প্রথম বললাম, যে তারা যদি এখন যেটা দিলারাপা বলছিলেন যে আপনি অনেক ছেলে মেয়েকে দেখেছেন যারা একটা সুন্দর চাকরি নিয়ে গুলশানে একটা ফ্ল্যাট করার চিন্তা করছে এখনই, তাহলে তো আমি আর তাদের নিয়ে আশাবাদী হতে পারি না। কিন্তু এদের তুলনায় এই যে তরুণরা আজকে যে কথাগুলি বললো, এই তরুণদের সংখ্যা কিন্তু কম নয়। তো ওই তরুণরা সামনে চলে আসবে, ওরাই রাজনীতির খাতায় নাম লেখাবে, ওরাই প্রসেশন করবে, আজকে বঙ্গবন্ধুর নামে স্লোগান তুলবে। না, এটা তো আপনারা একটা শুনেন, তারা তৈরি করে দেবে, তারা আপনাদের তো একটা লিডারশিপ। কিন্তু যারা ক্ষমতার রাজনীতি করছেন তারা সেই জায়গা কেন তৈরি করবেন না? কিন্তু দেখেন, আমি একটা কথা বলি, ইলেকশন এই যে রাশেদ খান মেনন বলেন, মতিয়া চৌধুরী বলেন, এরা কোন প্রসেসের ভিতর দিয়ে হ্যাঁ, সে তো বলছি যে এই নির্বাচন হচ্ছে না, ওই সুযোগটা তো কারণ নির্বাচন হলে তো আপনি যাদের কথা বলছেন এরকম ছাত্র কিন্তু নর্থ ইউনিভার্সিটিতে আছে, কিন্তু আমি ওদের অনেক ইনিশিয়েটিভও দেখেছি, কিন্তু ইনিশিয়েটিভগুলি মাঝপথে হারিয়ে যেতেও দেখেছি। হ্যাঁ, না, নির্বাচন পরবর্তী পর্যায়ে তারা হারিয়ে যেতেও দেখেছি। এই প্রশ্নটাও আছে, তাহলে মেনন ভাইকে আমরা করতে পারি যে ডাকসু নির্বাচনটা কেন হচ্ছে না, রাকসু নির্বাচন, চাকসু নির্বাচন কেন হচ্ছে না? আপনারা যেহেতু শিক্ষকতা করেন, এদের সাথে অনেক ক্লোজ সম্পর্ক, কিন্তু আই এম রিয়েলি মুভড। একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি মনে করি দে আর এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। যে দেশে এই ধরনের সন্তান রয়ে গেছে সে দেশকে তো 6 মাসে পরিবর্তন করে দেওয়া সম্ভব। আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, ইউ নিড অনলি 6 মান্থস। 9 মাসে স্বাধীনতা এনেছেন, এই সন্তানদেরকে দিয়ে বাংলাদেশের চেহারা 6 মাসে এই দুই রাজনৈতিক দল এবং পরিবর্তন করে দিতে হবে। কাউকে ছাড় দিচ্ছে না, সবাইকেই কিন্তু এটা হচ্ছে আমি সম্পূর্ণ একমত হয়ে বলছি যে আমি তাদেরকে স্যালুট করি, ওইটা হচ্ছে সম্ভাবনার জায়গাটা। কিন্তু প্র্যাকটিক্যালি যদি হয়, এই যে ছেলে মেয়েগুলো যারা কথা বললো আমাদের সামনে, ইমাজিন করেন তারা ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির ছাত্রছাত্রী,
এরা যদি কালকে সিদ্ধান্ত নেয় যে ওরা নিজেরা মিলে একটা রাজনৈতিক আন্দোলন গড়ে তুলবে, ওদের তো 7 দিনও টিকতে পারবে না সেখানে, কারণ দুইটা দল টিকতে পারবে না। দুইটা দল কিন্তু তাদের মধ্যে সিকিউরিটি সেন্স অফ সিকিউরিটি সেট দেখবে, জন্মতে দেওয়া হচ্ছে, তাদেরকে কিন্তু পিটিয়ে মেরে ফেলবে। হ্যাঁ, আমি শব্দটা ব্যবহার করতে অত্যন্ত উন্মেষ ঘটনার মতন বড় রাজনৈতিক শক্তিগুলো দিবে না তো তাদেরকে। না না, আমি তো নিজে, আমার কাছে অনেক এক্সাম্পল আছে। আমারই দুজন ছাত্ররা যখন অনার্স 4th ইয়ারে, তখন থেকে তারা একটা পত্রিকা বার করা শুরু করলো, চলমান রাজনীতি, বুঝলেন, একটা বাঙালি এনে কোনো রকম আমাদের সবার কাছে আসতো সাবস্ক্রিপশনের জন্য, এবং ভালো লাগতো, বিভিন্ন বাংলাদেশের কথা হ্যান ত্যান, এবং প্রথমেই বলেছে যে আমরা এই তরুণ সমাজ, আমরা এদের এরকম ঝগড়াঝাটির কনফ্রন্টেশনে চাই না, মানে যেরকমভাবে এই ছেলেগুলি কথা বললো। তারপরে দেখি যে কিছুদিন পরে পত্রিকাটা আর বেরোয় না। তারপরে আমি একদিন ওর সঙ্গে দেখা হলো, ইয়েতে কাজ নিয়েছে জিটিভিতে রিপোর্টার হিসেবে, যে ছেলেটা প্রধান ছিল রহমতুল্লাহ। তা আমি বললাম, কি রহমতুল্লাহ, তোমার কাগজের খবর কি? আর তো দেখি না, আমার কাছে তো আর আসে না। বলে, ম্যাডাম বন্ধ করে দিয়েছি, থ্রেটেন্ড। আচ্ছা, একটু আসি রাজনীতিকদের কাছে। দর্শক, আমরা আবার যাচ্ছি, আমাদের প্যানেলের বক্তব্য আমরা শুনলাম কিছুক্ষণ। তার আগে তরুণ ভোটার, সাধারণ মানুষ, শিল্প সাহিত্য অঙ্গনের মানুষের কথা। এখন আমরা একটু রাজনীতিকদের কাছে যাই, মেনন ভাইয়ের কাছে প্রথমে আসি। মেনন ভাই, আপনি নিশ্চয়ই বিভিন্ন আলাপ আলোচনা শুনেছেন, আমরা যে বিভিন্ন অনেকজনের বক্তব্য দেখেছি, সব মিলিয়ে আপনার একটু মতামতটা জানতে চাচ্ছি। আমি কিন্তু একটা কথা আগে বলেছি যে প্রশ্নটা এখানে উঠলো যে নির্বাচন কি শেষ কথা, ওই দিনের ভোটের সিদ্ধান্ত কি আমাদের মূল কথা, নাকি এই দেশটি কীভাবে চলবে সেটি মূল প্রশ্ন। আমি মনে করি যে নির্বাচনকে, যখন নির্বাচন নিয়ে আমি ভাববো বা নির্বাচনের আমি কথা বলছি, তখন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং পরিস্থিতি কী সেটা আমাদের দেখা প্রয়োজন। এখানে প্রশ্ন এসছে, আমাদের তরুণরা প্রশ্ন করেছেন যে আমি যখন নির্বাচন করছি, সেই নির্বাচনের প্রশ্নে এসে সরকার পদ্ধতির বাইরে অর্থনৈতিক নীতি কী দাঁড়াবে, এসে আমাদের গার্মেন্টস শিল্পের শ্রমিকদের কী পরিস্থিতি দাঁড়াবে, এসে এই সম্পর্কে মতামতগুলো নিয়ে কিন্তু কথাবার্তাগুলো হয় না। আমাদের সত্যিকার দুর্ভাগ্য হচ্ছে যে রাজনীতি আবর্তিত হচ্ছে যে নির্বাচন সরকার পদ্ধতিতে কোন জায়গায় দাঁড়াবে, এবং আমরা 5 বছর অন্তর একবার করে আমাদের এই বিতর্কের মধ্যে নিজেদের মধ্যে আমরা জড়িয়ে ফেলি। আমি মনে করি যে আজকের এই মুহূর্তের যেটা সবচেয়ে বড় সমস্যা এবং সংকট যেটা রয়েছে, সেটা হচ্ছে যে বাংলাদেশটি সত্যিকার অর্থে যদি বাংলাদেশকে দুঃশাসন, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, জঙ্গিবাদের ধারা থেকে মুক্ত রেখে উন্নয়নের পথে এগোতে হয়, তাহলে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধারাবাহিকতাকে আমাদেরকে এগিয়ে নিতে হবে, এবং সেই জায়গা থেকে আমাদের সিদ্ধান্তের ব্যাপারটি কিন্তু নিয়ে আসতে হবে। সেখানে আমি মনে করি, এখানে প্রশ্নটা বলেছেন যে বামদের ভূমিকার প্রশ্ন তুলেছেন, যে সেটা অনেকখানি দৃঢ় বলে তারা মনে করছেন। আমি মনে করি যে এই প্রশ্নে আমি এই দৃঢ়তার বিষয়টি আমরা দেখাতে পেরেছি বা দেখাচ্ছি, এবং অন্য অনেকগুলো বিতর্কের মধ্যে এই বড় যে বিতর্কটা এখানে হচ্ছে, সেই বিতর্কের মধ্যে আমাদের নিজেদেরকে সেভাবে জড়াতে যায়নি। আমরা যেটা বলার চেষ্টা করেছি যে এই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধারাবাহিকতা, আজকে দুর্নীতি, দুঃশাসন, জঙ্গিবাদ, যুদ্ধাপরাধের যে রাজনীতি, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে রাজনীতি, যেটি আমাদের দেড় দশক ধরে আমাদের দেশের মানুষকে পীড়িত করেছিল, সেখান থেকে আমরা মুক্ত করে সামনে বাড়তে পারবো কিনা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সামনে আমাদের 2021 সালে আমাদের বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী। সেই সুবর্ণ জয়ন্তীতে একটা অগ্রগামী, মধ্য আয়ের, সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক এবং সমতাভিত্তিক দেশ আমরা গড়ে তুলতে পারবো কিনা, এই প্রশ্নটি আমাদের যদি সামনে নিয়ে বিচার বিশ্লেষণ করি, তাহলে আমার মনে হয় সিদ্ধান্ত নিতে সহায়ক হবে বলে আমার ধারণা। এবং সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে প্রশ্ন করতে হবে আজকে, বিশেষ করে আমি যে কথাটা বলতে যাচ্ছি যে 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 যুদ্ধাপরাধের রাজনীতির যে বিষয়টি আমাদের সামনে বর্তমান মুহূর্তে উপস্থিত, এবং যে প্রক্রিয়াটি সমস্ত জায়গাটাকে ঘোলাটে করে রেখে দিয়েছে, সেখান থেকে আমরা মুক্ত কীভাবে হতে পারবো, সেই প্রশ্নটি আমাদের আমাদের তরুণদেরকে দিতে হবে। আর তরুণদের কাছে আমার একটা কথা প্রশ্ন, আমরাও কিন্তু তরুণ ছিলাম। আমরা যখন ছাত্র হিসেবে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছি, তখন কিন্তু ঘোর অন্ধকার সময় ছিল। আইয়ুব খানের সামরিক শাসন আজকের দিনের অবস্থা ছিল না, সেটা ছিল সত্যিকার অর্থেই অন্ধকার সময়। আমাদের সামনে আমাদের যারা পূর্বসূরি, তারা যে খুব একটা বড় যে পথ দেখাতে পেয়েছেন তা কিন্তু নয়। আমরা কিন্তু নিজেরা দায়িত্ব নিজেই
আমাদের সেই পথ আমরা নিজেদের কাঁধে তুলে নিয়েছিলাম এবং আমাদের পূর্বসূরীদেরকে আমরা বাধ্য করেছিলাম অনেক ক্ষেত্রে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে। এবং আমি মনে করি যে তরুণরা এখনও পারেন, তারা সম্প্রতি সময়কালে এটা দেখিয়েছেন। বিভিন্ন আন্দোলন সময়কালে তারা ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয়ে তারা এটা স্বতঃস্ফূর্ত হয়ে তাদের আন্দোলনের মধ্যে দিয়ে এগুলো আমরা লক্ষ্য করি। এখন আমি মনে করি যে এই তরুণ সমাজ, যে সম্প্রতি সময় যেটা গণজাগরণ মঞ্চের মধ্যে দিয়ে আমাদের দেখেছিলাম, তাদের যে উত্থান, যে ঘটনাটা ঘটেছিল, সেই ধরনের দায়িত্ব নিয়ে যদি তারা অগ্রসর হন, তাহলে পরে যে কথা ইফতেখারুজ্জামান বললেন যে দুটি দল তাদেরকে পিষ্ট করে মেরে ফেলবে, আমি মনে করি এটা কিন্তু সঠিক নয়। এটাতে তরুণদেরকে কোমর সোজা করে দাঁড়িয়ে তাদেরকে দায়িত্ব নিয়ে এগোতে হবে বলে আমার নিজের ধারণা। তাহলে আমি ওনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা, আমি আপনার কথাগুলি শুনলাম খুব আপনার কথাগুলি শুনলাম খুব মনোযোগ দিয়ে, কিন্তু আপনি যে কথাটা বলেছেন যে তরুণদের নিজেদের কোমরে জোর হয়ে দাঁড়াতে হবে, আপনারা নিজেদের পথ করে নিয়েছেন এবং এমন একটা সময় যখন একটা অন্ধকার যুগ ছিল, কিন্তু দুটো জিনিস আপনাদের ফেভারে ছিল। একটা হলো তখন বাঙালি, তখন ইস্ট পাকিস্তানি আমরা, সেখানে কিন্তু আপনার ইউনাইটেড ছিল। যে আমার আন্দোলনের যে ইয়েটা ছিল, আমাদের অবজেক্টিভটা, সেখানে কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি এসে ওই ছাত্রদের মধ্যে থেকে লোক ভাঙিয়ে নিয়ে শেষের দিকে মনম খানের আমলে কিছুটা হয়েছিল, শেষের দিকে ছিল না, প্রথম ছিল, কিন্তু আপনার সেই এনএসএফকে তো দাঁড়াতে দেয়নি, তাই না? কারণ এরা আপনার নির্বাচিত ছিল স্টুডেন্টদের দ্বারা, ছাত্রদের দ্বারা নির্বাচিত নেতা ছিল, তাদের সাপোর্ট আরো বেশি ছিল ইউনিভার্সিটিতে। দ্যাট ইজ হোয়াই দে কুড নট এনএসএফ দে কুড ডিল উইথ। কিন্তু আপনি যদি ছাত্রদের দ্বারা রিপ্রেজেন্টেড না হন, ছাত্র লিডারও না হন, আর আপনাকে যদি সরকারও আপনার পিছনে লেগে থাকে, তাহলে কয়জন ওখানে লিডার হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে? আপনার তো একটা, আপনি নিশ্চয় আমার সঙ্গে এগ্রি করবেন যে যেরকম আমরা বলি যে স্থানীয় সরকার হলো ন্যাশনাল লিডারশিপ তৈরি করার একটা জায়গা, যে ওখান থেকে আস্তে আস্তে লিডারশিপ উঠে আসে, সেরকম আপনার ন্যাশনাল লিডারশিপের ব্যাপারে ছাত্ররা যেরকম একটা ভূমিকা রেখেছে পাকিস্তান আমলে, সেখানে তাদের কিন্তু আপনার অনেকগুলি ছিল, প্রসেস ছিল, যে প্রসেসের থ্রুতে আপনারা উঠে আসতে পেরেছেন, কিন্তু এদের সম্বন্ধে তো সে প্রসেস নাই। গণজাগরণ মঞ্চের যে দৃষ্টান্তটা, এটা কিন্তু ফ্যাসিনেটিং ছিল, বিরাট সম্ভাবনা কিন্তু তারা তুলে ধরেছিল। কিন্তু কি হলো, উভয় পক্ষ থেকে যেভাবে দলীয় মানে রাজনীতিকরণ করার চেষ্টা করা হলো, যার ফলে সেটার একটা যে অনারেবল এক্সিট, সেটার সম্ভাবনাটা কিন্তু আজকে। মেনন ভাই, আপনি কি জবাব দেবেন যে কথাগুলি হলো? আমি বলবো যে এটা ঠিক নয় যে আমরা কোনো প্রতিরোধের মুখে পড়িনি। আমরা মানে ৬২ সাল থেকে শুরু করে ৬৯ পর্যন্ত অসম্ভব একটি প্রতিকূল পরিস্থিতির মধ্যে ছিলাম। ৬৯ গণঅভ্যুত্থান আমাদের সমস্ত সমাজকে, সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করেছিল। তার আগে কিন্তু আমাদের সেই ঐক্যবদ্ধতা ছিল না। বিশ্ববিদ্যালয়ে আমরা জায়গা করতে পারিনি, হল থেকে বিতাড়িত হয়ে গেছি, হলের বাইরে থাকতে হয়েছে। এবং এই এনএসএফের গুন্ডামি, মুসলিম লীগের তাণ্ডব, আইয়ুবী শাসনের তাণ্ডব, এর মধ্যে থেকে হুলিয়া, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, কোনটা হয়নি এটা আমাদের সামনে বলুন। ইউনিভার্সিটি ক্যাম্পাসে কি হয় আপনি জানেন? একটা ডরমে একটা রুম পেতে হলে, ডরমে একটা রুম পেতে হলে স্টুডেন্টকে জয়েন করতে হয় একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে অ্যালাইড করার জন্য, তা নাহলে তার মেরে তার হাড্ডি ভেঙে রাস্তায় ফেলে দিয়ে আসে ছাত্ররা। আপনাদের কত ছাত্ররা অন্তত সাহায্য করতো, সম্মান করতো। হ্যাঁ, ঠিক। মেনন ভাই, আসছি আপনার কাছে। আমরা ডক্টর কর্নেল অলি আহমেদের কাছে যাচ্ছি। অলি ভাই, আপনি তো নিশ্চয়ই দীর্ঘ সময় ধরে মেনন ভাইয়ের কথা শুনলেন, একটু আগে আমাদের প্যানেলের কথা শুনেছেন, তার আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কথা শুনলেন, আম জনতার কথা শুনলেন। আপনার এর প্রেক্ষিতে আপনার মতামতটা যদি দিতেন। আপনাকে একটা জিনিস দেখতে হবে, বাংলাদেশের সর্বত্র নৈতিক অবক্ষয় ঘটেছে। এটা শুধু ছাত্র সমাজে নয়, সর্বত্র একটা নৈতিক অবক্ষয় ঘটেছে। এটার জন্য অনেকাংশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এবং যিনি ভিসি, অনেকাংশে তিনি দায়ী। মেনন সাহেব যখন রাজনীতি করেছেন, বা আমরা যখন ছাত্র জীবনে রাজনীতি করেছি, আপনারা যখন করেছেন, তখন কিন্তু ভিসিরা কোনো দলের পক্ষ হয়ে কাজ করে নাই, শিক্ষকেরা কোনো দলের পক্ষ হয়ে কাজ করে নাই। তারা শিক্ষকতা নিয়ে কাজ করেছে এবং নৈতিকতা গড়ে তোলার জন্য ছাত্রদেরকে সাহায্য করেছে। কিন্তু বর্তমানে আমরা কি দেখি,
বিভিন্ন রাষ্ট্রের অধীনে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি আছে প্রত্যেকটিতেই ভাইস চ্যান্সেলরগুলি দলের দ্বারা মনোনীত এবং তারা দলেরই একজন সদস্য, এবং তাদের সাথে যদি কাজ না করে তাহলে ছাত্রদের পক্ষে ওখানে লেখাপড়া করা বা হোস্টেলে জায়গা পাওয়া সেটা সম্ভব না। যেভাবে দলীয়করণ করা হয়েছে এখানে কিন্তু সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বাংলাদেশের কোথাও বিরাজ করছে না। একজন তরুণ আমাকে জিজ্ঞাসা করেছেন যে যারা নির্বাচনে জিতেন তারা বলেন ভালো নির্বাচন হয়েছে, যারা হেরে যান তারা বলেন যে এটা নির্বাচন ভালো হয় নাই। এটা আমাদের, আমি বলবো, নৈতিকতার অবক্ষয়, শিক্ষার অভাব, এবং আমরা আমাদের নিজের হারকে মেনে নিতে পারি না। কারণ বিভিন্ন জায়গায় নির্বাচন কমিশনের কথা উঠেছে, নির্বাচন কমিশনার কিন্তু নির্বাচনের আগের দিন পর্যন্ত একটা রোল প্লে করে থাকে। নির্বাচনের দিন নির্বাচন কমিশনের কোনো কাজ থাকে না। এই দায়িত্বটা যায় যারা মাঠে কাজ করে, যেমন থানার ওসি, বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার, বা আর্মির যদি কোনো কেউ থাকে তাদের উপরেই, এবং পুলিশের উপরেই সমস্ত নির্বাচনটা নির্ভর করে। এখানে আমাদেরকে দেখতে হবে নির্বাচন কমিশন কতদূর শক্তিশালী, এবং যে সমস্ত প্রতিষ্ঠানগুলি নির্বাচন নিয়ে কাজ করছে তাদের উপরে তাদের কর্তৃত্ব কতখানি। আপনারা দেখেছেন অতীতে যতগুলি কর্তৃত্ব ছিল 2001 সালে বা 2001 সালের আগেও, বর্তমানে কিন্তু নির্বাচন কমিশনের কোনো কর্তৃত্ব নাই বললেই চলে। কাগজে কলমে কিন্তু তারা বড় বাক, আসলে কিন্তু তাদের কাছে কোনো ক্ষমতা নেই। যার জন্য আপনি দেখছেন নির্বাচন কমিশনাররা এক এক দিন এক এক ধরনের বক্তব্য রেখে যাচ্ছেন, এবং তাদের বক্তব্যের মধ্যে সরকারের যে নীতিগুলি আছে সেগুলির প্রতিফলন করছে। আমি ছাত্রদেরকে এটাই অনুরোধ করব যে কার ভয়ে ঘরে বসে থাকলে হবে না, আপনাদেরকে ঘর থেকে বের হতে হবে, সত্যকে ধারণ করতে হবে, প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ যদি না করতে পারেন দেশ কখনো দুর্নীতিবাজদের হাত থেকে মুক্ত হবে না। আমি ভয় করব হোস্টেলে জায়গা পাবো না, কিন্তু আল্লাহ রব্বুল আলমীর কাছ থেকে নিশ্চয়ই আমি বিচার পাবো। সুতরাং নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদেরকে দেশকে সঠিক পথে নিয়ে আসার জন্য দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব এড়িয়ে আশেপাশে ঘুরলে হবে না। ধন্যবাদ। আপনার কিছু বলতে চাচ্ছিলেন? না, আমি যে জিনিসটা আসলে আলোচনায় চলে এসেছি, যেটা ভালো লাগলো যে আত্মসমালোচনার একটা সুযোগ তিনি সৃষ্টি করে দিলেন। তিনি বলেননি কোনো বিশেষ সরকারের কথা, এটি আমার ভালো লাগলো। কারণ আমরা দেখেছি যে সরকার সমূহ ঠিক একই কায়দায় দেশ পরিচালনা করে। ছাত্ররা যখন ছাত্র দল থাকে, ছাত্রলীগ থাকে, ওই একই রকম হোস্টেল দখল হয়, হোস্টেলে তাদের জায়গা হয় না যদি ওই দলগুলি না করে। এবং এই যে বলা হলো যে ভাইস চ্যান্সেলররা নিয়োগ প্রাপ্ত হন দলের মাধ্যমে, এটি বিএনপির সময় হয়েছে, আওয়ামী লীগের সময় হয়েছে। তো এই আত্মসমালোচনা যদি আরও একটু বড় হয় তাহলে বোধহয় আমরা একটা পথ পাবো বেরিয়ে আসার জন্য। তবে একটা কথা আমি অলি আহমদ সাহেবকে একটু স্মরণ করাচ্ছি যে পাকিস্তান আমলে কিন্তু সব ভিসি যে নিরপেক্ষ ছিলেন তা না। এই মুনেম খানের নিয়োজিত ভিসি ছিলেন, আইব খানের নিয়োজিত ভিসি ছিলেন, এবং মেনন ভাই এখানে আছেন, তারাও নিশ্চয়ই তিনিও বলতে পারবেন যে কীরকম সংগ্রাম করতে হয়েছিল যে এই পক্ষপাত দুষ্ট এই ভাইস চ্যান্সেলরদের হাত থেকে। তবে এটি তিনি একটু খুব ভালো ইঙ্গিত দিলেন যে আমরা যদি এই ভাইস চ্যান্সেলরের অবস্থানটি একেবারে দলনিরপেক্ষ করতে পারি, সত্যিকার গুণী মানুষকে যদি ওই জায়গাটা দিতে পারি আমরা, আর যদি শিক্ষকদের রাজনীতিটা বন্ধ করতে পারি, তাহলে কিন্তু অনেকখানি রাজনীতি পরিষ্কার হয়ে যায়। আমি বলছি না যে শিক্ষকরা রাজনীতি করবে না, তা না, দলীয় রাজনীতি, না, রাজনীতি প্রত্যেকের অধিকার আছে। দলীয় রাজনীতি একেবারে যাকে লেজুর ভিত্তি বলা হয়, সেটা যদি আমরা না করি, আপনি খেয়াল করে দিলে আপনি নির্বাচনের কথা বলেছেন, দেখুন শিক্ষকদের নির্বাচন কিন্তু থেমে থাকেনি, ক্রমাগত নির্বাচন হয়ে যেত, প্রতি বছর 3টে নির্বাচন হচ্ছে। ছাত্রদের কোনো নির্বাচনই হচ্ছে না। এখন যদি আপনার ডাকসু থাকতো, চাকসু, রাকসু ইত্যাদি থাকতো, অনেক নেতা বের হয়ে আসতো না, সে তো নিশ্চয়ই, এবং একটা বৈধতা থাকতো, অধিকার থাকতো, তার অধিকার থাকতো, তার বক্তব্য থাকতো, সামাজিক সমস্যাগুলি নিয়ে, রাজনৈতিক সমস্যা। আমি বলছি না যে দলীয় বিষয় নিয়ে সবসময় কথা, এবং তাকে তার গায়ে হাত দিতে অনেক সময় সরকারও দ্বিধাবোধ করত। একটা সম্মান তো থাকে, সরকার তাদেরকে হয়তো হুলিয়া জারি করলো ইত্যাদি অনেক কিছু হলো, কিন্তু একটা তারাও সমীহ করে, যেমন যারা ছাত্রনীতি করতেন, মতিয়া চৌধুরীকে দেখেছি, রাশেদ খান মেননকে তো আমরা দেখেছি, তাদের বিরুদ্ধে সবসময় একটা চাপ থাকতো, কিন্তু ছাত্রদের কাছে গ্রহণযোগ্যতা তাদের 100 ভাগ ছিল। একটা মজার জিনিস আছে যে ছাত্র রাজনীতি যদি সরকারি দলেরও
এই যদি ইলেকশনের মাধ্যমে হতো, তাহলে তার বৈধতা চলে আসে, তার বৈধতা অধিকারটা আসার জন্মায়। কারণে তার পক্ষে কিন্তু অনেক সরকারের অন্যায়ের বিরুদ্ধেও তার প্রতিবাদ দাঁড়াতে হয়। আমরা এটা দেখেছি। অবশ্যই, অবশ্যই। এই সুযোগটাও কিন্তু আমরা নষ্ট করে দিচ্ছি। আচ্ছা, আমরা আবার একটু ফিরে আসি। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আপনার দলের লোকরা কেন অলি ভাই করবে? মনে হয় কিছু বলতে চাচ্ছেন, যে আপনার কাছে আমার প্রশ্ন আছে। জি, আপনি বলুন। আপনাকে ধন্যবাদ। উনি বলেছেন যে আইয়ুব খান আমলেও বিসিরা সরকার দ্বারা নিয়োগ প্রাপ্ত হতো, কিন্তু বর্তমানে আপনি ঢাকার বিশ্ববিদ্যালয়ের বিসি দেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখেন, বা বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়গুলি দেখেন, তারা যেভাবে নগ্নভাবে দলীয় মিটিংয়ে এসে দলের পক্ষে কথা বলেন, এই ধরনের অবস্থা কিন্তু আইয়ুব খানের শাসন আমলে ছিল না। এটা অনেকাংশে মুক্ত ছিল। বর্তমানে যেভাবে শিক্ষকদের মধ্যে বিভক্তি হয়েছে এত ব্লেটেন্ট ছিল না, এবং তারা দলীয় মিটিং উপস্থিত ছিল, পাকিস্তান আমলে ছিল 70 ইংরেজির আগে কিন্তু এই ধরনের 71 সালে নগ্নভাবে রাজনৈতিক দলগুলির মিটিং এ তারা অংশগ্রহণ অনেক করতো বেশি না। উত্তর এসেছিল। গত 42 বছরে বিভিন্ন ক্ষেত্রে নৈতিক অবক্ষয় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এই অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে যদি এই অবস্থা থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, তাহলে ছাত্ররা সুষ্ঠুভাবে রাজনীতি করতে পারবে না। আসলে রাজনীতি শুরু হয় তার স্কুল জীবন, বিশ্ববিদ্যালয় জীবন থেকে। তখন যদি তারা সুষ্ঠু রাজনৈতিক চর্চা করতে পারে, তাহলে বড় হয়ে তারা দেশের জন্য সম্পদ হবে এবং তাদের মাধ্যমে দেশটা সঠিক পথে চলবে। জি, অলি ভাই ধন্যবাদ। আপনার কাছে আসছি। মেনন ভাই, আপনার কাছে আবার ফিরে আসি সেই পুরনো প্রশ্ন, যে আমরা যে বিষয় নিয়ে শুরু করেছিলাম, জাতীয় সংসদের মাননীয় স্পিকার বলেছিলেন যে বর্তমান সংসদের শেষ অধিবেশন, শেষ দিনটি হচ্ছে 24 তারিখ। তো আপনি কি মনে করছেন যে মনে করেন যদি বিরোধী দলের সঙ্গে আলাপ আলোচনা হয়, সংবিধান সংশোধনের ব্যাপার থাকে, তাহলে তো যদি শেষ দিন হয় 24শে অক্টোবর, তাহলে এই সময়ের মধ্যে কি কোনো সংলাপ সমঝোতার আসলেই কোনো সম্ভাবনা আছে কিনা? প্রথম কথা, আমি আবার এই ভুলটা দূর করাতে যাচ্ছি। স্পিকার কিন্তু তার এবারের সংসদ অধিবেশনের সূচনা বক্তব্যে তিনি বলেছেন যে এই সংসদের মেয়াদ 24শে জানুয়ারি পর্যন্ত, এবং তিনি তার এই বক্তব্য বিএনপি আপনার আপত্তি জানিয়েছে এবং বলেছে যে তিনি সরকারের প্রতিধ্বনি করছেন। কোথাও কিন্তু এখানে বলা হয়নি যে 24শে অক্টোবর সংসদের অধিবেশনের শেষ দিন। আমি বারবার করে বলছি, 24শে অক্টোবরের পর থেকে নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে যাবে, অর্থাৎ 90 দিনের মধ্যে 24শে অক্টোবর থেকে 24শে জানুয়ারির মধ্যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে হবে। সেই জায়গা থেকে আপনি বলতে পারেন যে এই সময়কালে এর আগে সংকটের সমাধান হবে কিনা, চলবে কি চলবে না, এটা নিয়ে যদি কেউ প্রশ্ন তুলতে পারে, এর চলতে কোনো বাধা নেই। কারণ আমাদের সংবিধানের 72 ধারায় স্পষ্ট করে বলা আছে সংসদের মেয়াদ সম্পর্কে, সংসদের অধিবেশন সম্পর্কে বলা আছে যে নির্বাচনকালীন এই সময়কালে 7 দিনের যে বাধ্যকতা ছিল, সেই 7 দিনের বাধ্যকতা এখানে থাকবে না। সুতরাং আমার মনে হয় যে এখানে একটা কনফিউশন বা একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আমি মনে করি যে যেভাবে আমাদের সংসদ চলছে তাতে 24 তারিখের পরও সংসদ অধিবেশন চলবে, তবে নির্বাচনকালীন সময়ে সংসদ অধিবেশন হবে না বলে আমি মনে করি। সংসদ অধিবেশন চললেও আপনি কি দৃঢ়ভাবে বিশ্বাস করেন কিনা যে সংকট সমাধানে, অর্থাৎ বিরোধী দল যে দাবি করছে, তাদের যে চাওয়া, সেই বিষয়গুলো নিয়ে দুই পক্ষের মধ্যে সংলাপ হবে কিনা আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন কিনা? আমার প্রথম কথা হচ্ছে যে নির্বাচনের জন্য কিছু বিকল্প আছে আমাদের সামনে, সরকারি দলের সামনেও নেই, বিরোধী দলের সামনেও নির্বাচনের কোনো বিকল্প আছে বলে মনে করি না। এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে এই প্রশ্নে একটি জায়গায় আমাদের উপনীত হতেই হবে, এবং তার জন্য যেভাবে বিরোধী দলের নেত্রী প্রস্তাব করেছেন যে দুই দলের সচিব পর্যায়ে বা সেক্রেটারি পর্যায়ে আলোচনার জন্য, আমি মনে করি এটি একটি ইতিবাচক ইঙ্গিত, এবং এটা যথেষ্টভাবে সম্ভব যে এর মধ্যে দিয়ে, আলোচনার মধ্যে দিয়ে আমরা একটা সমাধানের পৌঁছতে পারব। এই প্রস্তাবটি বিরোধী দলের, বাট এই প্রস্তাবটি নিয়ে আপনি জোটে বা সরকারে আপনি মুভ করবেন কিনা এটা বাস্তব? আমি অবশ্যই, আমি জোটে বলেছি, আমি স্টেটমেন্ট দিয়ে বলেছি, আমি সাংবাদিক সম্মেলন করে বলেছি, আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তৃতায় বলেছি। আচ্ছা, ধন্যবাদ। ভাইয়ের কাছে যদি কোনো প্রশ্ন না থাকে আমরা জি আমরা আসি। মেনন ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক দীর্ঘ সময় ধরে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আপনার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।
জি অলিভিয়া, আপনার কাছে এবার আমরা শেষ প্রশ্ন যেটি জানতে চাচ্ছি সেটি হলো যে আপনার কাছে কি মনে হচ্ছে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে যে আগামী কিছুদিনের মধ্যে অর্থাৎ ঈদের পর বা 24 তারিখ হোক বা 24শে জানুয়ারির হোক, দুই পক্ষের মধ্যে একটা সংলাপের সম্ভাবনা আছে কিনা, আপনার বিশ্বাসটা কি? আপনার এই প্রশ্নের উত্তরটা আমি পরে দেব। মেনন সাহেব একটা কথা বলেছেন যে স্পিকার সাহেব 24 অক্টোবরের কথা বলেন নাই, এটা কিন্তু ঠিক না। আমরা যখন এমপি হিসেবে 3 লক্ষ টাকা বছর অনুদান পাই, সেটার জন্য যখন আমি সংসদে কথা বললাম, সংসদের পক্ষ থেকে আমাকে বলে দেওয়া হয়েছে 24 তারিখ পর্যন্ত যে পয়সাটা 3 লক্ষ টাকার মধ্যে আসে সেটাই শুধু আপনি আপনার এলাকার জন্য নিতে পারেন। সুতরাং এখানে স্পষ্টত স্পিকার সাহেবের দিক নির্দেশনা আছে যে 24 অক্টোবরের পরে কোনো এমপিকে কোনো টাকা দেওয়া হবে না। সুতরাং এই বিষয়টা তিনি মুখে না বললেও কাগজে কলমে তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন। সমঝোতার পথ অবশ্যই আছে। আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে আপনি আলোচনার সূচনাটা করেছেন, এখানে অনেক বক্তারা অনেকেই অংশগ্রহণ করেছেন, আমাদের তরুণ সমাজের অংশগ্রহণ করেছেন, সাধারণ জনগণ অংশগ্রহণ করেছেন। এখানে প্রায় প্রত্যেকেই একই কণ্ঠে মিলে কথা বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক। প্রধানমন্ত্রীর যদি কোনো দূরভিসন্ধি না থাকে, তার যদি ভয়ের কোনো কারণ না থাকে, তিনি কেন নির্বাচনটা দেবেন না? এখানে আমাদেরকে দেখতে হবে আমরা নির্বাচনে জিতলে যেন কেউ কারো বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ না করি। দেশে শান্তি ফিরে আসুক, জনগণের মধ্যে স্বস্তি ফিরে আসুক, রাজনীতি জনগণের জন্য। এবং যে সংবিধানের কথা বলছেন, সংবিধান কোনো কোরআন না যে এটা বদলানো যাবে না, এটা 2 দিনের মধ্যেও বদলাতে পারে। আমরা যদি 24 ঘন্টার মধ্যে সংশোধনী আইনে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি করতে পারি, তাহলে আওয়ামী লীগ আগামী 20 দিনের মধ্যে সেটা করতে পারবে না কেন? এটা সম্ভব। তবে তাদের সদিচ্ছা এবং জনগণ কি চায় সেটা তাদের বুঝতে হবে। না বুঝলে তারা একটা ভুল করবেন। আমি আগেই বলেছি, আমি যখন সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করি, আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল আওয়ামী লীগের এই বিরাট এবং বিশাল বিজয়কে আপনি কিভাবে দেখেন। আমি সেদিনেই বলেছিলাম এটা একটা অশনি সংকেত হিসাবে দেখি। কারণ উপমহাদেশে যারাই 2/3 বেশি আসনে নির্বাচিত হয়ে আসছেন, তাদের কিন্তু শেষ ভালো হয় নাই। তারা সব সময় বিপদের সম্মুখীন হয়েছে। বর্তমান সরকারকেও বিপদের সম্মুখীন হতে হবে। সুতরাং এখনো সময় আছে। জনগণের ভাষা বুঝে আমরা আজকে যে আলোচনা করলাম, নিশ্চয়ই তিনি দেখবেন এবং সেই পরিপ্রেক্ষিতে সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিলটি পাশ করার জন্য ব্যবস্থা নেবেন। ধন্যবাদ। অলি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এবং মেনন ভাই, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের এই অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন বাংলা ভিশন প্রাঙ্গণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির যেই সদস্যরা, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা একদম কনক্লুশনে আসছি। খুব সংক্ষেপে যদি আপনি স্যার বলেন। ফুটবলার আসলাম খুব সুন্দর কথা বলেছিলেন যে উনি চাচ্ছেন যে নির্বাচনের দিন একটা উৎসবের পরিবেশ থাকবে। সেটাই তো গণতন্ত্রের নিয়ম। গত বছর যখন নির্বাচন হয়, ইট ওয়াজ এ কাইন্ড অফ এ ফেস্টিভ্যাল ডে। আমি একটা রিক্সা নিয়ে প্রথম আলোর জন্য একটু লিখতে আমাকে অনুরোধ করেছিলাম। আমি রিক্সা নিয়ে ঘুরেছিলাম। রিক্সা নিয়ে ঘোরার উদ্দেশ্য যে সাধারণ মানুষের সঙ্গে সবার সঙ্গে কথা বলা যায়। আমি যেখানে গিয়েছি দেখেছি একটা উৎসবের পরিবেশ। কোথাও কোনো উদ্বিগ্নতা নেই, ভয় নেই, মানুষের মানে দ্বিধা নেই। সবাই এসে সুশৃঙ্খলভাবে দাঁড়াচ্ছে, ভোট দিচ্ছে এবং নির্বাচনের ফলাফলের জন্য বসে থাকছে। এটি নিশ্চিত করতে পারে শুধু 2টি বড় দল। আমরা যতই এখানে কথা বলি না কেন, তার কোনো মূল্য নেই যদি তাদের ভেতরে এই চিন্তাটি আর না আসে যে আমরা জনগণকে একটা উৎসবমুখর দিন উপহার দেব। এর বিপরীতে কি দাঁড়াচ্ছে? বিপরীতে হচ্ছে ক্রমাগত দ্বন্দ্ব, সংঘাত এবং এই যে হরতাল, সহিংসতা এবং এত যে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, এই যে আমরা যে গ্রেনেড এই সমস্ত দেখতে পাচ্ছি, যদি সেগুলি ব্যবহৃত হতে থাকে তাহলে তো মহা বিপদ। আমি চাই না যে সামান্যতম যেন রক্তপাত হয়। আমি চাই যে এখন থেকে নির্বাচনের দিন পর্যন্ত কোনো ধরনের সহিংসতা হবে না। যেটি ইফতেখারের সোনালী স্বপ্ন, সেটি আমারও সোনালী স্বপ্ন। আমি জানি না সেটি রূপালী স্বপ্ন না, আমি রূপালীতে যেতে চাই না। আমি সবসময় সোনালীতেই থাকতে চাই এবং ওই যে উৎসবমুখর একটা নির্বাচন যেন উপহার আমরা পাই। কিভাবে পাবেন সেটা তারা নির্ধারণ করবেন। জনগণ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাদের উপর সেই ম্যান্ডেট।
আমাদের কথা রাখতে পারেন, না রাখতে পারেন, নতুনভাবে চিন্তা করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু উৎসবমুখর একটি নির্বাচন চাই যাতে সকলের অংশগ্রহণ থাকে। জি, আমার খুব ছোট্ট কথা বলবো যে আসলে আমি ইতিমধ্যে যেটা বলেছি যে আমাদের যে সোনালী স্বপ্নের কথাটা বলছি, এটা 15 কোটি মানুষেরই সোনালী স্বপ্ন বোধহয় করতে। আমি ছোট্ট একটা মানুষ, আমি এটা কথাটা বলেছি, কিন্তু এই 15 কোটি মানুষের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব যেই কারণেই হোক, যেই প্রেক্ষিতে হোক, আমাদের দুইজন নেত্রী নিয়েছেন, তাদের হাতে অর্পণ করা হয়েছে, তারা নিয়েছেনও সেটি। এই অনুভূতি থেকে সেই দায়িত্বটা চর্চা করবেন যাতে করে আসলে 15 কোটি মানুষের মুখে হাসি ফুটানো যায়। সেই হাসিটা খুবই সহজভাবে ফুটাতে পারেন তারা যদি তাদের মধ্যে এই যে এক ধরনের লেজিটিমেসি কন্টেস্ট, মানে কার লেজিটিমেট রাইট টু বিকাম দ্য প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি, এই যে কন্টেস্টটা, এই কন্টেস্টের ঊর্ধ্বে যেতে হবে। দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে যদি উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য, আমি মনে করি যে এখনও সময় আছে এমন একটা পদ্ধতি, এমন একটা ব্যবস্থা বের করা যেটি মাধ্যমে সকলের জন্য অংশগ্রহণমূলক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার সময় এবং যে মানুষের মুখে হাসি ফোটার এবং নিশ্চয়ই এই যেটি বললেন সেই পদ্ধতিটা বের হবে সমাধানের যদি দুই পক্ষ এক জায়গায় বসে চিন্তা আসে। কিন্তু আমি একটু অন্যভাবে বলতে চাই, যে দেশে এই ধরনের ইয়ং জেনারেশন আছে, এই দেশে এই ধরনের ছেলে পেলে আছে, সেই দেশে কেন এই ধরনের বিবাদ? এখানে কি যতজন ছেলে পেলে আছে সবাইকে আওয়ামী লীগ করে, না সবাইকে বিএনপি করে? এবং দুই রাজনীতি কিন্তু কেউ বিরোধিতা করেনি, তাদের বক্তব্য আমার প্রশ্নটা সমর্থনই দিয়েছে। এবং আপনার গত ইলেকশনের সবচেয়ে বড় শক্তি ছিল কিন্তু এই ইয়ং জেনারেশন। আওয়ামী লীগের 2/3 মেজরিটি পাওয়ার। এবং একটি কথা আপনাদের সবাইকে জানতে হবে, কারণ ওই সময় আমি ক্যাম্পেইনের সাথে জড়িত ছিলাম, প্রচুর আওয়ামী লীগ করে না, অন্য রাজনৈতিক দল করে, আমি নাম বলবো না, তারা ভোট দিয়েছে একটি মাত্র কারণে, যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য। ইয়ং জেনারেশনের সবচেয়ে বড় দাবি ছিল যুদ্ধাপরাধীদের বিচার। সেই জিনিসটির উপর চড়েই কিন্তু আওয়ামী লীগ 2/3 মেজরিটিতে এসেছে। যে ছেলেটি, আমরা বলেছি, যে ছেলেটি 14 বছর, আজকে তুমি ভোটার, 16 বছর 18 বছরে তুমি পা দিয়েছো, তোমার ভোটার হওয়ার শক্তি হয়েছে, প্রথমবারের মতন ভোটার হয়েছে। এই যে প্রথমবারের মতন ভোটার হওয়ার যে শক্তি এবং তাদের যে মননশীলতা এবং ইন্টালেকচুয়াল অ্যাপ্রোচ, যে দেশে এই ধরনের মুক্তিযোদ্ধা রয়ে গেছে, তাদের দিকে তাকিয়ে আমি মনে করি এই দুই নেত্রীর ভবিষ্যৎ এদেরকে নিয়ে চিন্তা করা উচিত, আমাদেরকে না, এদেরকে নিয়ে চিন্তা করে আজকে এখনই সমাধানের রাস্তা বের করা উচিত। দে আর দ্য অ্যাসেট অফ দিস কান্ট্রি। আচ্ছা, আপনি তো অনেক দূরের লোকদের কথা চিন্তা করতে বললেন, যে আমাদের কথা চিন্তা না করে তাদের কথা চিন্তা করা উচিত। আমি আপনার সঙ্গে এগ্রি করি, কিন্তু তারা তাদের নিজেদের কথাই খালি চিন্তা করে, আপনারও না, আমারও না, ওদেরও না। এখন এই চিন্তাধারা, এই যে আপনার যে একটা নেকেড স্ট্রাগল ফর পাওয়ার, যে পাওয়ার ফর দি সেক অফ পাওয়ার, পাওয়ারের তো নেগেটিভ এবং পজিটিভ দুইটাই আছে। পাওয়ার, আপনি স্টেট পাওয়ার নেবেন, সেটাকে আপনি ইউজ করবেন জনগণের স্বার্থে। এই বোধোদয় যতদিন পর্যন্ত এনাদের মধ্যে না আসবে, ততদিন পর্যন্ত আপনি কি এখন মনে করেন এতদিনে ওনারা কিন্তু বহুবার সরকারে ছিলেন, বোধোদয় হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? আমার তো ভাবভঙ্গি সেই পথে কি যাচ্ছে কিনা, না, সম্ভাবনাই তো নাই, থাকলে তো প্রত্যেকেই তো বহুদিন এতদিনই দেখা যেত না। আর সবচেয়ে বড় কথা কি, দুটো জিনিস দেখেন, আমরা যে কোনো চাকরি করতে যাই না কেন, তাদেরও তো একটা চাকরি, তাই না? আমরা তাদেরকে চাকরিটা দিয়েছি প্রাইম মিনিস্টার হওয়ার। না দেখেন, আমি আপনার সাথে একটুখানি অ্যাড করি, অনেক সময় বলা হয় যে এনারা শিক্ষা দীক্ষায় অনেক উচ্চে না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য অতি শিক্ষিত হওয়ার কোনো দরকার নাই। তার বড় প্রমাণ আকবর দ্য গ্রেট কত বছর বয়সে ভারতবর্ষ শাসন করেছে। হাউ হি ডিড ইট? হি ওয়াজ সারাউন্ডেড বাই 9 জুয়েলস। দেয়ার আর লট অফ জুয়েলস ইন বাংলাদেশ। এই দুই নেত্রী যদি সত্যিকার এই জুয়েলসদেরকে নিয়ে কাজ করতেন, সারা বাংলাদেশের চেহারা কিন্তু তারা বদলাতে পারে না। অবশ্যই, কিন্তু অনেক যদি এসে যাচ্ছে এখানে, আমি বলবো যে আপনারা সদিচ্ছা থাকলে পরে কোনো সময় কোনো আপনার মানে কোনো সমস্যার সমাধান করা যায় না, এটা আমি বিশ্বাস করি। এখন সদিচ্ছাটা আছে কিনা সেটাই সবচেয়ে বড় কথা। তারা যদি শুধু নেকেড পাওয়ারের জন্য স্ট্রাগল করে, তাহলে আমি কোনো সলিউশনের সম্ভাবনা একটা জিনিস হচ্ছে পাওয়ার, একটা হচ্ছে যে মানে ক্ষমতায় থাকার যে প্রিমিয়াম, স্পৃহা, না ক্ষমতায় থাকলে মানে সুবিধা অর্জনের যে সুযোগটা, আবার ক্ষমতার বাইরে থাকলে যে মানে
সুবিধা হারানোর সুবিধা বেদনা। হারানোর যে ঝুঁকি, কষ্টটা আমি দুইটাই কিন্তু ঝুঁকি না, ওটা কষ্ট বলতে পারেন। ঝুঁকিটা, হ্যাঁ আমি ঝুঁকিটাই বলবো, ঝুঁকিটা কিন্তু এমন একটা পর্যায়ে, দুটো মিলে এমন একটা পর্যায়ে যে চলে গেছে যে আসলে শুধু ক্ষমতায় থাকাটাই বিকল্প, অন্য কোনো বিকল্প নেই। হ্যাঁ, কারণ আমি ক্ষমতা ছাড়লে আমার বিপদ। এত বিনিয়োগ সেখানে, ক্ষমতায় থাকা নিয়ে এত বিনিয়োগ, এত বিনিয়োগ। না তাহলে কি বিনিয়োগের ক্ষেত্রে আমরা কি এই কথাই বলবো যে সিংহাসন একটি, হ্যাঁ সিংহাসন তো একটা দেশে রাজা একটাই হয়। দুইজন, এবং দুইজনেরই টার্গেট তবে হচ্ছে আমি কিন্তু এই অত হতাশ নই। সিংহাসনটিকে আমি অত চিরস্থায়ী হতাশ নই। করতে হবে। ঘুরে ফিরে আপনি যে কথাটি বললেন যে যে তরুণরা আমাদের সামনে আছে, সব তরুণকে তো পথ হারায়নি, এক্স্যাক্টলি তারা আছে পথে। কিন্তু জানেন ফলে আমার মনে হয় তাদেরকে তো আমাদের তারিশ করতে হবে। তবে একটা সময় তারা ম্যাডাম বাধ্য যেটা করবে বললেন মানুষকে। যে তাদের এই জিনিসটাকে তো জায়গা মতো নিয়ে যেতে তাদেরকে হবে। নিতে হবে। আমি আর মনে করি আপনি তারা যদি নিজেরাই system- একটা অবস্থানে না, পৌঁছে সেটা যাবে। দীর্ঘমেয়াদের নষ্ট কথা, করে এটা দেন। সম্ভাবনার এই কথা। তরুণগুলি একদিন তরুণদেরকে সেটা আমরা সম্ভাবনার কথা frustration-এ অনেক কিছু করতে পারে, যেগুলি দেশের জন্য কিন্তু ক্ষতিকর। আপাতত যেটা তরুণদের কাছে আমরা সম্ভাবনার কথা বলছি, এবং সেখানে বোধহয় আমরা সকলেই একমত। কিন্তু যেটা হচ্ছে এখন আমাদের সামনে যেটা সম্ভাবনা জায়গাটা, সেটা যেটা ইমিডিয়েট, যেটা সেটা মানে এই সামনে 3 মাসে, মানে এবং সেই 3 মাস কিন্তু দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে পুরো দেশের ভবিষ্যৎ। সেইখানে যে জায়গাটা, আরেকটা জায়গা আমি সম্ভাবনা দেখি, সেটা হচ্ছে একটা পর্যায়ে আমার যে সোনালী স্বপ্নের জায়গাটা ছিল, সেখানে কিন্তু অন্য নেগেটিভ ওয়েতে আসতে পারে। কারণ মানুষের মধ্যে কিন্তু যখন কমন সিকিউরিটি থ্রেট পারসেপশনটা হয়, তখন কিন্তু আবার তারা ঐক্যমত্যে আসে, এক জায়গায় আসে। এবং তো সেই দেখা যাক আমরা কি হয়, আসলে অপেক্ষায় থাকতে হচ্ছে। না, ইফতেখারুজ্জামান যেটা আপনাকে, শেষে একটা ওই যে- আমি একটু শেষ করতে যাচ্ছি। ইফতেখারুজ্জামান আপনাকে, সৈয়দ মঞ্জুর ইসলাম, মুবাশশির হোসেন এবং দিলারা চৌধুরী, আপনাদের চারজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও, যারা দীর্ঘ সময় ধরে আমাদের সাথে ছিলেন এবং অনেক মতামত দিয়েছেন। আমরা অনেক মতামত SFS এর মাধ্যমে যেগুলো পেয়েছি, সেগুলো আমরা আপনাদেরকে জানাতে পারিনি। নিশ্চয়ই আমরা আগামী অনুষ্ঠানে আমরা দেখাবো। শেষ কথাটা হচ্ছে, রাজনৈতিক সংকট ক্রমেই যেন ঘনীভূত হচ্ছে, সমাধানের যেন কোনো পথ নেই। গোটা দেশটা যেন এখন এই মুহূর্তে একটি টাইটানিক জাহাজে পরিণত হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, গোটা দেশ যদি টাইটানিক জাহাজ হয়, সেই জাহাজের যাত্রী তো 16 কোটি মানুষ। তারা কি সেই জাহাজকে কখনো ডুবতে দেবে? আমাদের বিশ্বাস, কোনোভাবেই তারা ডুবতে দেবে না। তারা দেশের বিপর্যয়কে কোনোভাবেই মেনে নেবে না, আমরা বিশ্বাস করি। দর্শক, নিশ্চয়ই আপনারাও সেটা বিশ্বাস করুন। আমরা আমাদের ঈদের পর আমরা আবার আসছি, ডেডলাইন 24শে অক্টোবর। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং একই সঙ্গে অগ্রিম ঈদ মোবারক।